অভিনয় থেকে আমার কোনোদিন সরিনি যে আমি বড় মানে প্রডিউসার হয়ে যাবো, আমার ডিরেকশন ভালো লাগে না। সেই যে রিলস বানাচ্ছে, এই করছি, আমার 5 লাখ, আমার 1.7K ফলোয়ার হয়েছে, তাতে তাদের কি সুবিধা হয়েছে? আমি যেদিন থেকে অভিনয় করছি একটা হিরো, সিরিয়ালের হিরো আমি মানে দেখছি টিকে থাকাটা। এই যে আমি অনেককেই বলি যে 10টা বছর টিকে থাক, দেখবে রিলস ফিস কিছু কাজে আসবে। সাপোর্টিং ক্যারেক্টার করে আমি এই জায়গায় এসেছি, এটা যে কি পরিশ্রমের। অভিনয় আমার প্যাশন, অভিনয় আমার সমস্ত কিছু। আর অভিনয় থেকে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি একটা বাড়ি বানাবো। মাথার ওপর চড়া রোদ আর পাশেই নক্ষত্র, আর আজকে এরকমই একজন নক্ষত্রের খোঁজে নয়, রাদার নক্ষত্রের বাড়িতে আমরা এসেছি, এবং যিনি ভালোবেসে নিজের বাড়িটাকে বাইরে থেকে যেরকম দেখা যাচ্ছে, বাইরে থেকে যতটা সুন্দর দেখা যাচ্ছে ভেতরটাও শুনেছি ততটাই সুন্দর করে নিজের স্বপ্নের মতন করে সাজাচ্ছেন। সম্ভবত 19শে জুলাই, গত বছর 19শে জুলাই তিনি এখানে শিফট করেছেন, তাই আরও কিছু কাজ বাকি, কিন্তু তারই মধ্যে যে দারুণভাবে সাজিয়েছে সেই বাড়ির সাজানোটা দেখার জন্য আমরা তাদের অন্দরমহলে ঢুকতে চলেছি। এইটা তোমার হোম সুইট হোম, হোম শান্তি হোম। ইয়েস, এটা আমার বাড়ি। দারুণ দেখতে লাগছে, মানে দারুণভাবে সাজিয়েছো। মানে এটা কতদিন প্ল্যান ছিল? এটা প্ল্যান ছিল আমার বহু বছরেরই যে আমি একটা বাড়ি বানাবো, কলকাতা শহরে আমি একটা বাড়ি বানাবো। তো বাড়ি মানে এবার আমার সামর্থ্য অনুযায়ী, আমার স্বপ্ন, আমার যা শখ, সেভাবে আমি একটা মোটামুটি একটা বাড়ি দাঁড় করিয়েছি। রাত্রেবেলা এলে আরো ভালো, কারণ আমার লাইটের ডিজাইনটা অন্যরকম আছে আর কি। আমার একটু লাইটের ডিজাইনটা বেশ ভালো, বাউন্ডারি সাইডে। হ্যাঁ, আচ্ছা, এখানে তোমার একটা চৌবাচ্চা দেখতে পাচ্ছি, যেটা ইদানিং কালে কোথাও দেখছি এরকম দেখতে পাওয়া যায় না কলকাতার ভেতরে। তো এখানে আমার মিসেসের শখ আছে মাছ চাষ করবে, কিন্তু মাছ চাষ তো ভাবে হবে না, এখানে ওই আমার ইয়ে দিতে হবে, অক্সিজেন দিতে হবে। তো সে কারণে এখানে দুটো ফোয়ারা ইচ্ছে আছে করার, কিন্তু যা দাম বলছে ফোয়ারাগুলোর, ফাউন্টেন, তো আমি একটু চেপে গেলাম, তাকে একটু রেস্ট নিই। কারণ একবারে তো বাড়িটা নামিয়েছি, কোনো রেস্ট নিইনি, 1 বছরে পুরো বাড়িটা আমি নামিয়ে ফেলেছি, মানে ইন্টেরিয়ার সমেত। তো এবার এইটাকে একটু ঠিকঠাক করা হবে আর কি, কানেকশন টানেকশন আছে, এবার দুটো জলের ফোয়ারা করবো, একটু পাথর করবো এর মধ্যে, লাইট দেবো। এটা তো হ্যাঁ, এটা তুমি করবে, এটা করার জন্য এখন অবধি প্ল্যানে আছে। কিন্তু এখানে কি কি মাছ? মোটামুটি এখানে মলি আছে, গোল্ডফিশ আছে, গাপ্পি আছে। এটা যেহেতু দিনের বেলার জন্য খুব, হ্যাঁ, এটা রাত্রেবেলা লাইটটা পড়ে উপর থেকে, তখন বোঝা যায়। আর নিচে লাইট দেবো, এটার নিচে লাইটটা দিলে তখন আরো ভালো বোঝা যাবে। আচ্ছা, তুমি যখন এগুলোর জন্য তোমার ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলছিলে, তোমার আর্কিটেক্টের সঙ্গে কথা বলছিলে তোমার স্বপ্নগুলো নিয়ে, কারণ ওই যে যেটা বললাম যে এখন কলকাতার মধ্যে কোথাও একটা চৌবাচ্চা বানিয়ে মাছ রাখবো, এটা তো খুব কম দেখা যায়। মানে তখন তাদের ইয়ে কি ছিল, রিপারকেশন? সে তো মানে আমার যে আর্কিটেক্ট আছে অনির্বাণ চৌধুরী, লিগারেন্স, বিশাল খুব ভালো আর্কিটেক্ট, বড় আর্কিটেক্ট, উনি তো এসে দেখাচ্ছেন যে আমার বাড়িটা, যে এই বাড়িটা আমি বানিয়েছি আর কি। উনি অনেক বাড়ি বানিয়েছেন, আর আমার বিবেক মল্লিক হচ্ছেন আমার ইঞ্জিনিয়ার, উনি মানে ব্রিজ টিজ বানায়, এরকম ছোটোখাটো বাড়ি বানায় না। আর আমি খুব ভাগ্যবান, মানে প্রথমে যার কাছে আমি গিয়েছিলাম সয়েল টেস্ট করার জন্য, মিস্টার অলোক রায়। অলোক রায় হচ্ছে এই যে অভিদীপ্তা 2 42 তলা আর বানা, এগুলো হচ্ছে অলোক রায় সয়েল টেস্ট করেছে। মানে আমি 2 কাঠা জমি করেন, আর আমাদের সব এখানে 2 কাঠা প্লট। তো এবার উনি আমাকে দেখেই বলছে, আপনি আমার সব ব্যোমকেশ, মানে সব সিনেমা, উনি খুব সিনেমা প্রেমী, বলছে আমি তো 2 কাঠার প্লট করি না, আর তোমাকে তো নাও বলতে পারবো না। এই শুরু আমার যাত্রা। সয়েল টেস্টের রিপোর্টে যেহেতু খারাপ এসে, সেই জন্য আমাকে পাইলিং করতে হয়েছিল। তারপরে আমার ইঞ্জিনিয়ার বিবেক মল্লিক, সেও বড় ইঞ্জিনিয়ার, সেও 2 কাঠা জমিতে বাড়ি বানায় না, কিন্তু দেখে এটা মনে হয় কোথাও না ভালো লেগেছে। আর আমার কনসেপ্টটা বলেছিলাম আমি, যে আমি এই কনসেপ্টে চাই, আমার নিচটা ফাঁকা থাকবে। মানে তোমার কি এটা কোনো আইডিয়া ছিল যে আমি এরকম আমার স্বপ্নেতে আমার বাড়িটাকে আমি এরকম দেখেছি? মানে হ্যাঁ, আমি বিদেশের একটা বাড়ি দেখেছিলাম, ভেতরে গেলে দেখতে পাবো আমার জানলাগুলো কেমন করা। বিদেশে যে বাড়িটা দেখেছিলাম, এইখানে কোনো কলমটা নেই, এটা জাস্ট হ্যাঙ্গিং। আর আমি আমার ইঞ্জিনিয়ারকে বললাম আমার যে বেডরুমটা হবে সেই বেডরুমটা হ্যাঙ্গিং হবে, আমার বেডরুমের যে কোনো কলম থাকবে না। তো এই দুটো কলম সেজন্য আমার প্রথমে ছিল না। এই দুটো কলম আমি ক্যামেরা পারসনকে বলবো একটু দেখাতে, কোন দুটো কলমের কথা বলছিস? এই যে গোল কলমটা, এটা ধরো অবসোলেট, ওই গোল কলমটা এটা নেই, মানে দুটো গোল কলম নিচে নেই, এটা পুরোটাই হ্যাঙ্গিং এ থাকবে আমার। তো দেখে বললো মানে তোমার কে ভাবনা দিয়েছে? না, আমার নিজের স্বপ্নের একটা ইচ্ছে যে আমি এরকম হ্যাঙ্গিং থাকবে, আমার বাড়িটা হ্যাঙ্গিং থাকবে। তখন বললো হয়ে যাবে, কিন্তু এই যে বিম আছে, বিমের সাইজ ডাবল চলে আসবে, তাতে দেখতে খুব একটা ভালো লাগবে না। কারণ এত চড়া যদি একটা বাড়ির বিম হয়, মেট্রো যেরকম বিম গেছে, কারণ লোড তো প্রচুর, আর আমার তো দোতলা না, আমার তো 4 তলা, এর উপরে 3টে ফ্লোর আছে। তো 3টে ফ্লোরের লোড নিতে পারবে না। তুমি একটা কাজ করো, ভালো লাগবে দেখতে, দুটো গোল কলম আমি বসিয়ে দিচ্ছি তোমাকে, তোমার স্বপ্নটাও থাকলো, স্কোয়ার কলম দিচ্ছি না, গোল কলম বসিয়ে দিচ্ছি, তোমার স্বপ্নটাও থাকলো, বাড়িটাও খারাপ হবে না দেখতে। আর আমার বলেছিল আমি উঠোন টাইপের হবে, সামনেটা খালি থাকবে,
পার্কিং সাইডে থাকবে, দেন আমার ঘর শুরু। আচ্ছা, আর এদিকে তোমার মানে তুমি কি ইয়ে করো, ওয়ার্কআউট আমি করো? হ্যাঁ রেগুলার, ইমেজটা যেরকম মোটামুটি আর কি। মনে হয় ওর জন্য জিজ্ঞেস করলাম। না আমি একটু মেনটেন করি, কালকে বসে করলাম, একদিন পর পর একদিন আমি করি, কারণ আমি তো আর বডি বিল্ডার হবো না, আমি শরীরটাকে ফিট রাখার জন্য আমি করি। এটার ইকুইপমেন্টসগুলো বাইরের ভেতরে রাখা থাকে। আচ্ছা, আর এখানে এসে আমি একটু মোটামুটি অল্প ভাজি আর কি, আচ্ছা, বেশি ভাজি না। আর ওদিকে গাছপালার এদিকে তো পুরোটাই গাছ, যদি নিচটা দেখতে চাও। আমরা নিচটা একটু দেখেই নি বড়। হ্যাঁ, তাহলে আমি পেছনে থাকছি, আমার ক্যামেরা তোমায় ফলো করুক বড়। এই দিকটা আজকে টমেটো তোলা হয়েছে আজকে। আচ্ছা, এই গ্লাসগুলো যেন সামনে বসবে, ওই আমার একদম গেটের সামনে এই যে গ্লাসগুলো আনা আছে, সেগুলো বসবে। এবার এগুলো বসবে, এটা নিচে আবার লাইট হবে। আচ্ছা, এই একদম ফ্রন্টে এটা বসবে। এবার প্রচুর শিম খেয়েছি, হ্যাঁ, এইখানটা প্রচুর শিম গাছ হয়েছিল, এখানে ফুলকপি হয়েছিল, ফুলকপিগুলো তোলা হয়ে গেছে, বাঁধাকপিগুলো হচ্ছে, ওলকপি। এই এখানে একটা আম গাছ মানে বসিয়েছি। তোমার বাড়ি সীমাহীন। সীমাহীন শিম না। পাও তুমি। হ্যাঁ, এইখানে একটা পেঁপে গাছ আছে, এখানে এই লঙ্কাগুলো মোটামুটি কিনতে হয় না। আচ্ছা, হ্যাঁ, এটা শিউলি ফুল গাছ একটা লাগিয়েছেন, আমার মিসেসের খুব শখ ছিল, এটা শিউলি গাছ, এটা শিউলি ফুল ফোটে, এখানে লঙ্কা কিনতে হয় না। এটা কিন্তু তোমার জীবনের এটা মিনি শান্তিনিকেতন বলতে পারো। হ্যাঁ ভালো, হ্যাঁ। আর মিসেস ছাদে মেনটেন করে, ওইখানেও লঙ্কা গাছ, বেগুন হয়েছে, এখানে লঙ্কা গাছ হচ্ছে। আজকে টমেটোগুলো তোলা হয়েছে, এক ঝাঁক টমেটো, এগুলো আবার পাকবে। এখানেও বেশ টমেটো, এই যে হ্যাঁ, এই টমেটোগুলো পাকুক, তারপরে তোলা হবে। মোটামুটি নিজেই সব লাগিয়ে নিয়েছি। তুমি তো শুটিং এ ব্যস্ত থাকো, তাহলে কি তোমার রাত্রেবেলা এসে নিচটা আমি করি, ওপরটা মিসেস করে। আচ্ছা, নিচের মেনটেনেন্সটা আমার। কিন্তু এইগুলো জানা মানে কোন গাছে কি জল, এইগুলো কি মানে তোমাদের জল সার না, ওই জিজ্ঞেস করে করে আনি। এই কি দেবো, যে আমি বললাম যে লঙ্কা গাছে বিয়ে হচ্ছে, পোকা হচ্ছে, কি দেবো, তো একটা ওষুধ দিল, বললো দেবেন 15 দিন লঙ্কা খাবেন না, আচ্ছা, স্প্রেটা করে দিই, রোদের মধ্যে স্প্রেটা করে দিই, বললো 15 দিন পরে আপনি লঙ্কাটা খাবেন। তো 15 দিন পরে আবার লঙ্কা তুলি। বাহ, লঙ্কা কাণ্ড, সীমাহীন শিম সবই আছে। চলো তাহলে এবার ভেতরটাই আমরা যাই। পেঁপে গাছটা হচ্ছে। এই ক্যারাম বোর্ডটা কি? এটা আমার ছেলের ছোটবেলার ক্যারাম বোর্ড, ছোটবেলার টেবিল সব রাখা আছে আর কি, মানে একদম যখন ছোট ছিল, তো সেই জিনিসগুলো আমি রেখে দিয়েছি। ওর অনেক ছোটবেলার জিনিস আছে, ওপরে আছে। অরিন্দম, তোমার বাড়ি কি কলকাতাতেই নাকি? আমার অরিজিনাল বাড়ি তো কৃষ্ণনগর, আমার জন্ম তারকেশ্বরে, মা ওখানে চাকরি করতেন, তো আমি মানুষ কৃষ্ণনগরে, কৃষ্ণনগরটা হচ্ছে আমার মামা বাড়ি। আচ্ছা, আর আমার অরিজিনাল বাড়ি হচ্ছে বহরমপুর, কিন্তু বহরমপুরে কোনোদিন ছিলাম না, কারণ আমার বাবা 3 মাস বয়স যখন আমার সেপারেট হয়ে যায়, তো তখন আমি মামা বাড়িতে চলে যাই। তো মামা বাড়ি থেকেই মানুষ। আর যদি কেউ বলে বাড়ি কোথায়, বাড়িটা মানে কৃষ্ণনগরটা হচ্ছে আমার মামা বাড়ি অ্যাকচুয়ালি। আর তোমার এডুকেশন, পড়াশোনা? আমি 12 অবধি কৃষ্ণনগরে, তারপরে আমি চলে আসি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পরে আমি চলে যাই, আমার স্বপ্নের একটা জায়গা ছিল এনএসডি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, দিল্লি। তো সেখানে আমি একটা স্কলারশিপ নিয়ে গিয়েছিলাম, মানে সহজে কেউ পায় না, আমার 4000 স্কলারশিপ ছিল পার মান্থ। তো আমার তখন আমার গুরুদেব ছিলেন, আমি যশোন্দার দলে কাজ করতাম, যশোন্দস্তিয়ার আমাকে দিয়েছিলেন, দ্বিজেন বন্দ্যোপাধ্যায় উনিও চলে গেছেন, কনিষ্ক সেন লাইটের উনিও চলে গেছেন, তখন আমি রবীন্দ্রনাথে পড়তাম, তো ওনারা 4টে লাগে, তো 4 জন আমাকে দিয়েছিলেন। তো আমি এখানে কলকাতায় আমি শ্যামানন্দ জালান আছে, শ্যামানন্দ জালান ওখানে রিটিন পরীক্ষা হয়, তো রিটিন পরীক্ষায় বসলাম, রিটিন পরীক্ষা পাস করে গেলাম কীভাবে। তারপরে চলে গেলাম দিল্লিতে ওরাই খরচাপাতি দিল, দিল্লিতে চলে গেলাম, গিয়ে ওই যশোন্দারি ভারত ওখানে থাকতে দিত না, তো ভারত সেবাশ্রম সংঘ আছে, তো সেটার মেম্বার হচ্ছে চন্দ্রা দস্তিদার। তো চন্দ্রাদি থেকে একটা সার্টিফিকেট নিলাম, নিয়ে ওখানে 2 টাকা করে নিত 3 দিন, খাওয়া দাওয়া থাকা সব ফ্রি। তো ওইখান থেকে গিয়ে তারপরে এনএসডিতে পারফর্ম করলাম, তো স্কলারশিপ মিলে গেল। তো তারপরে কি মানে তখনই ডিসিশন নিয়েছিলে যে আমি অভিনয়টা নিয়েই এগোবো? অভিনয় নিয়ে আমার বরাবর ইচ্ছে ছিল অভিনয় নিয়ে থাকবো, আমার আর কিচ্ছু ইয়েতে ছিল না, আমার ডিরেকশনের শখ নেই। অভিনয় করা নাকি নেপথ্যে থাকা? না অভিনয় করা আমার একদম পুরো আমার স্টেজ, আমি স্টেজে করব, তারপরে তো আস্তে আস্তে সিরিয়ালে এলাম, এবং ফিল্ম থেকেই আমার আশা এখানে, আমার প্রথম ছবি মানে ফিল্ম থেকেই এখানে এসেছি। তো আমি মাঝখানে বম্বেতেও ছিলাম, রবীন্দ্রনাথ টন্ডন প্রডিউসার ছিল, একটা সিরিয়াল করতাম সাহেব বিবি গোলাম, যেটা নিবারণ বলে একটা নেপালি একটা ইয়ের ক্যারেক্টার ছিল আমার, তোমার নকশাল ইয়ের বিমল মিত্রের ওটা, তো ওখানে আমি করতাম। তারপরে ওখান থেকে আমি কলকাতায়, তারপর আবার বম্বেতে গিয়ে কাজ করেছিলাম। আমার প্রথম সিনেমা বম্বেতে চিটাগাং, নওয়াজের সঙ্গে, বেদব্রত পাইন, যার মানে এই রেড ক্যামেরার জনক যিনি বেদব্রত পাইন, ওনার প্রথম ডিরেকশন ছিল চিটাগাং। তারপরে আমি করলাম দিবাকর ব্যানার্জির ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, তারপরে আমি করলাম অমিতাভ বচ্চনের সঙ্গে 3 বলে একটা সিনেমা করলাম, ঋতুপর্ণ ঘোষের সানগ্লাস করেছি, নাসিরুদ্দিন শাহ, জয়া বচ্চন আর কঙ্কনা সেন শর্মা আমার কো-অ্যাক্টর। হ্যাঁ, তারপরে অভিজ্ঞতার ভূমি বলে একটা সিনেমা করেছি হিন্দি, সেটাও এখনো বেরোয়নি। তো এই টুকটাক করে এখন প্রথম যদি বলা হয় পোর্টফোলিও বা প্রথম কাজ, প্রথম অডিশন কি ছিল?
আমার মানে হিন্দিতে অডিশন ছিল, প্রথম অডিশন ছিল আমার ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, 3 বার অডিশন, সুশান্ত সিং রাজপুত, সেখানে অশ্বিনী দত্ত আমি করেছি। অশ্বিনী দত্ত বেশ মানে প্রথম থেকে শেষ অবধি আমি ছিলাম সিনেমাটায়, আরও করার কথা ছিল, সুশান্ত চলে গেল। তো ওইটার অডিশন বারবারে কোথাও একটা দিবাকরদার মনে হচ্ছে যে ক্যারেক্টারটা আমার সেট হয়ে গেছে, অশ্বিনী দত্ত মানে অরিন্দর, কিন্তু কোথাও একটা আমার ওদের মিসিং হচ্ছে। তো একদিন হঠাৎ করে বললো অরিন্দর টিকিট দিচ্ছি বম্বেতে চলে এসো। তো বম্বেতে নিয়ে গিয়ে এবার বম্বে সেটআপই আলাদা, ওই কস্টিউম, ওই লুকস ফুকস দিয়ে, ওই হেলমেট ফেলমেট পরিয়ে দিয়ে বলে আমার অশ্বিনী দত্ত ফাইনাল। তার আগে 3 দিন ধরে আমার লুক সেট হচ্ছে কলকাতায়, কিন্তু কিছুতে ওদের মানে ফেসটা মিলছে, কোথাও একটা আটকেই যাচ্ছে ওদের। আর এবার এরকম ইকুইপমেন্টস নেই এখানে, যে কস্টিউম চাইছে আনতে হচ্ছে, যাচ্ছি দাদা গোডাউনে আনতে হচ্ছে, এরকম তো আছেই এখানে। বম্বেতে চলে গেলাম, বম্বেতে গিয়ে একদিন রাত্রেবেলা ফেরত পাঠিয়ে দিল ফাইনাল। তারপর জাস্টাস ফিল্মস থেকে ফোন করলো, আপনার রেমুনারেশন অমুক তমুক নিয়ে ফাইনাল হয়ে গেল। এটা তো গেল হিন্দির। আর মানে যদি একদম জীবনে প্রথম আমাকে সিনেমায় অডিশন দিতে হয়নি। আমার প্রথম সিনেমা ছিল বাড়িওয়ালি, ঋতুপর্ণ ঘোষের, খুব ছোট্ট একটা ক্যারেক্টার, সেটা তো অডিশন দিতে হয়নি। আর তারপরে আমার ছবি হচ্ছে নীল নির্জনে, যেটা খুব ফেমাস হয়েছিলাম, নীল নির্জনে সুব্রত সেনের ছবি, সেটা তো অডিশন দিতে হয়নি। কোনো কারণ আমার একটা হোটেল ম্যানেজার লাগবে, তো আমি সুব্রত দার কাছে গেলাম। আর তখন আমি মানে আমার মানে সবাই তো মার্কেটিং করে, আমিও মার্কেটিং করি, আমার মার্কেটিং স্টাইলটা ছিল একটু অন্যরকম। আমি না লিখে রাখতাম কোন দিন কার কাছে যেতে বলতো। আমি ধর ঋতুপর্ণ ঘোষের বাড়িতে গেলাম, আমি অভিনয় করতে চাই, আমার কোনো ব্যাপার নেই, কারণ আমি আমার প্রোডাক্ট সেল করবো। আপনি একটা প্রোডাক্ট বানাচ্ছেন, আমি আমার সেখানে কোয়ালিটি সেল করবো, তাতে আমার লজ্জার কিচ্ছু নেই। মানে হেন কোনো বড় ডিরেক্টর নেই কলকাতায় যারা আমি কাজ করিনি। সে অঞ্জন দত্তর সঙ্গে আমি প্রায় 11খানা ছবি করেছি, স্বপন সাহা, কৌশিক গাঙ্গুলি, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, হেন কোনো বড় ডিরেক্টর, মানে সবাই বড় ডিরেক্টর, স্বপন সাহা বড় ডিরেক্টর, হরনাথ চক্রবর্তী, সবার আমি কাজ করেছি, কিন্তু সেরকমভাবে কোনো অডিশন আমার দিতে হয়নি। আচ্ছা, কোথাও কোনো অডিশন দিতে হয়। সুব্রতদা গিয়েছিলাম, বাড়িতে গিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে আসিস, নীল নির্জনা করছে, প্রথম একটা ছবি, আমি ম্যানেজার, হোটেল ম্যানেজার, ফার্স্ট টু লাস্ট অবধি আমি আছি। আমার নায়িকা, আবার নায়িকা ছিল প্রথম সিনেমা আমার নায়িকা, সেটা ছিল রূপা, একটা সাঁওতালি মেয়ে, ও ছিল, মুনমুন্দি ছিলেন, রনিদা ছিলেন। ওই জার্নি শুরু, তারপর আমি ছবি দিয়েই মেনলি আমার শুরু। তারপর দেবাংশুদার আমি সিরিয়াল করেছিলাম, দেবাংশুদার থেকে আমার মানে সোনেক্স যখন যশোন্দস্তের, সেখান থেকে আমার সিরিয়ালে পা, তারপর থেকে সিরিয়ালও চলছে, সিনেমা চলছে, তারপরে ওয়েব সিরিজ এলো, ওয়েব সিরিজে ঢুকে গেলাম। তো সেভাবে আমি কৌশিক গাঙ্গুলির ছবি করেছি, আমার অডিশন দিতে হয়নি। গৌতম ঘোষের ছবি করেছি, কালবেলা অডিশন দিতে হয়নি। আমি অঞ্জনদার এতগুলো ছবি করেছি, ব্যোমকেশ থেকে শুরু করে হাতের হলো পিস্তল, আমি আর ঋত্বিক, হাতের হলো পিস্তল, আমার সিনেমাতে আমার অডিশন দিতে হয়নি। রিসেন্টলি একটা সিনেমা অডিশন দিলাম আমাদের শিবুর, কিন্তু শিবুর এর আগে আমি ছবি করেছি, অ্যাক্সিডেন্ট বলে একটা ছবি করেছি। শিবুর আমি শীদেল চোর বলে একটা ইয়ে হতো আমাদের আকাশ বাংলায়, শীদেল চোর নন ফিকশন, তো সেটাও আমি করতাম শিবুর। কিন্তু হঠাৎ শীদেল চোর ওটার আমি করতাম, বেশ কিছু এপিসোড আমি করেছিলাম। তারপরে এই রিসেন্ট একটা বহুরূপী বলে একটা ছবি করছে শিবু, সেটার অডিশনে ডাকলো, যে দুটো ক্যারেক্টার ভেবেছি, তো দুটোর ক্যারেক্টারের অডিশন নিল। আমার সেটা এখনো কোনো মানে পজিটিভ নেগেটিভ কিছুই উত্তর আসেনি। অরিন্দম, তুমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বললে যে সবার সঙ্গে তুমি কাজ করেছো, এত বড় বড় নামি দামি পরিচালক, তার মধ্যে দাঁড়িয়েও তুমি আরেকখানা কথা তার আগেই বললে যে খুব ছোট একটা ক্যারেক্টার। এতদিন তো হলো, মানে এখন কি মনে হয় যে ছোট ক্যারেক্টার বড় ক্যারেক্টার এটা আদৌ ম্যাটার করে, নাকি ওইটুকুনি সময়, যেটুকুনি তোমার স্ক্রিন টাইম, ওইটুকুনি সময় তুমি কি করছো সেটা ম্যাটার? আমার কাছে মানে আমার মনে হচ্ছে যে রাইটার যদি মনে করতো তাহলে ওইটুকু ক্যারেক্টার তো লিখতো না, কিন্তু ওই ক্যারেক্টারটা প্রয়োজন আছে। যেমন আমি অপর্ণা সেনের জাপানিজ ওয়েব করেছি, একটা বিশাল বড় ক্যারেক্টার। তারপরে আমি একটা অপর্ণা সেন একটা সিনেমা করেছিলাম ইতি মৃণালিনী, অপর্ণা সেন ফোন করেছে, এবার অপর্ণা সেনের ফোনটা আসে মানে ব্লিঙ্ক করে, নাম্বার ব্লিঙ্ক করে, আননোন নাম্বার ব্লিঙ্ক করে, শোন না দেখ তোকে তো আমি জাপানিজ যাবে এত বড় একটা ক্যারেক্টার দিয়েছি, এটা না ছোট্ট একটা ক্যারেক্টার, কঙ্কনা বলছিল তুই করলে ভালো হয়। তা কঙ্কনার সঙ্গে তার আগে আমি সানগ্লাস করে এসেছি ঋতুপর্ণ ঘোষের, কন্যা ছোট্ট একটা ক্যারেক্টার, কিন্তু ছোট্ট ক্যারেক্টার একটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার ইতি মৃণালিনী, তো আমি করলাম। তো তাতে আমার কাছে কোনো একটা দেখো একটা ছোট ক্যারেক্টার করা না খুব টাফ। তুমি রিলস ভিত্তিক গল্পগুলোকে কিভাবে দেখো? তারপরে আমি অন্য রিলস দেখো, এই যে সবাই মানে ম্যাক্সিমাম দেখো সময় পেলে রিলস করে, তা আমি খুব একটা ওটা মানে বিশ্বাসী নই। এবং আমার হয়তো ওই যে আমার বন্ধুরা দেখছে ফলোয়ার তোর 6 লাখ,
তাই 6 লাখ ফলোয়ার তো কোথায়, এটা নিয়ে আমার তো কোনো কাজেই তো কিছু আসছে না। আমি যে কাজগুলো করছি সেখান থেকেই আমাকে পরবর্তী কাজ দিচ্ছে। এখন যে গীতা এলএলবি করছি, এটা একটা ফুল পজিটিভ, স্নেহাশিসদা ভেবেছেন এবার আমি একটা ফুল নেগেটিভ দেবো, মানে প্রচণ্ড একটা বাজে লোক টাইপের, যেরকম আমাদের চারদিকে ঘুরছে সেরকম একটা ক্যারেক্টার। তো সেটা কি কোনো রিলসের জন্য হচ্ছে? যে রিলস বানাচ্ছে, এই করছি, আমার 5 লাখ, আমার 1.7K ফলোয়ার হয়েছে, তাতে তাদের কি সুবিধা হয়েছে? কোনো একটা ভালো সুযোগ পেয়েছে? আমি যেরকম সুযোগ পেয়েছি অপর্ণা সেনের। কেন এখন তো অনেকেই বলছে যে রিলস ফলোয়ার্স দেখেই নাকি অভিনেতা অভিনেত্রী অনেক জায়গায় নেওয়া হচ্ছে। কোন অভিনেতা আছে, কোন অভিনেতা বলতে পারবে যে আমার ইয়ে দেখে এবং সে সাকসেস? আজকে আসছে 3 বছর 4 বছর হারিয়ে যাচ্ছে। টিকে থাকাটা কিন্তু খুব মুশকিল। ওরা ভাবছে হ্যাঁ, এবার তারাও ইউজ করছে, দেখছে এর 1.7K ফলোয়ার ইউজ করছে, ওয়াশ আউট হয়ে যাচ্ছে। 2 বছর 3 বছর একটা সিরিয়ালের আয়ু যদি 2 বছর হয়, তাহলে পরবর্তীকালে আরেকটা সিরিয়াল পাবে হিরো হিসেবে, তারপরে কোথায়? আমি যেদিন থেকে অভিনয় করছি একটা হিরো, সিরিয়ালের হিরো আমি মানে দেখছি না, মানে স্টে করছে না। কোথায় যাচ্ছে তারা, কোথায় গেল? এত তো সিরিয়াল হচ্ছে এখন প্রায় 32 থেকে 33টা সিরিয়াল হচ্ছে। কটা হিরোকে তুমি নাম বলতে পারবে বাই নেম? কটা সিরিয়ালের অভিনেতাকে চেনা? আমি রিসেন্টলি লাস্ট যখন আমি অঞ্জনদার সঙ্গে ছবি করতে গেলাম, তোমরা চেনো, রিজুকে চেনো, হ্যাঁ, তো আমাদের রাহুল করার কথা ছিল, অরুণোদয় করার কথা ছিল। এবার অরুণোদয় যেহেতু সিরিয়ালে কন্ট্যাক্ট নিয়ে নিয়েছে, তো অরুণোদয় পারবে না, কারণ আমাদের মানে অঞ্জনদার না একটা সেট আপ থাকে, প্রত্যেক ইয়ের একটা সেট আপ থাকে। অঞ্জনদার সেট আপ হচ্ছে আমি, অপুদা, যিশু, একটা সেট আপ থাকে। আগে আবির ছিল, সব দেখবে অঞ্জনদার সব বোমকেশে আমি। তো হঠাৎ করে রাহুল পারবে না, তখন কৌস্তুভদা হচ্ছে প্রডিউসার, বলে অঞ্জনদা একটা কাজ করো, রিজুকে নিয়ে না। কে রিজু? অভিনয় করে? আরে আমার দলে খেলে। এবার তখন কৌস্তুভদার দল ছিল, বলে তোমার দলে খেলে, ওর অভিনয় করে চেনে না, কিন্তু ও কিন্তু বউ কথা বলে একটা হিট সিরিয়ালের হিরো, কিন্তু চেনে না। কৌশিক গাঙ্গুলি চেনে না, ইভেন স্বপন সাহাও চেনে না। তাহলে এরা কোথায় যাচ্ছে? হিরো টিকে থাকাটাই, যে আমি অনেককেই বলি যে 10টা বছর টিকে থাক, দেখবে রিলস পিস কিছু কাজে আসবে না। আর পয়সা তোর পেছনে দৌড়বে, তুই কাজের পেছনে দৌড়বে, পয়সা তোর পেছনে দৌড়বে। আমি তো এত বছর, এটা আমার মানে প্রায় 25 বছরের আমার স্বপ্ন ছিল। 25 বছরের স্বপ্ন, আমার বাড়ি, মানে 25 বছরের এটা আমার একটা দাঁড় করা। এবং সেটা শুধুমাত্র তোমার অভিনয় থেকে আর কোনো জায়গা থেকে না। ব্যাংক সাহায্য করেছে, অবশ্যই ব্যাংক সাহায্য না করে তো হবে না। তোমাকে বলছি যে এটা তুমি অভিনয় থেকে যে উপার্জন করেছো সেটা থেকে, আমি মানে অন্য একটা জায়গা থেকে বলতে চাইছিলাম যে সেকেন্ড কোনো আমার আর কোনো প্রফেশন নেই। আমার শুধু এটাই, অভিনয় আমার প্যাশন, অভিনয় আমার সমস্ত কিছু। আর অভিনয় থেকে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি একটা বাড়ি বানাবো, সে বাড়িটাও স্বপ্ন দেখে ফেলেছিলাম, ওরকম হবে যেরকম বললাম, হ্যাঙ্গিং হবে। অতটা আর পারলাম না, তাও যা হয়েছে সেটা তোমার মনের মধ্যে তো হ্যাঙ্গিং। ব্যাস, চলো তাহলে একটু ভেতরে আমরা যাই, অনেকক্ষণ ধরে আমরা গরমে দাঁড়িয়ে আছি। আমরা ক্যামেরা তোমায় ফলো করুক, আমি নয় রইলাম একটু পিছনেই। এই গ্লাসগুলো চলে এসে, গ্লাসগুলো এবার লাগানো হবে সামনেটায়। এইখানটায় লাগাবো, এখান থেকে এটা লম্বা, আর ওইটুকু লাগাবো। এসো, চলো। এই হচ্ছে আমার বাড়ি। এটা আমার, এই ছবিটা আমার বাবা এঁকেছিল হাতে, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছিলো বলে আমি আরেকজনকে দিয়ে করলাম, কিন্তু সেটা খুব ভালো উনি করতে পারেননি আর কি। তবু আমার বাবার স্মৃতি হিসেবে এটা রেখে দিয়েছি। আমার বাবা আর্টিস্ট ছিলেন, সত্যেন বাগচি, খুব বড় মাপের আর্টিস্ট ছিলেন। তো এটা আমি বানিয়েছি। এটা আমার মোটামুটি এমনি একটা বসার জায়গা। এটা আমার ছেলে টিচার আসে পড়াতে। এই ঘরটা সেটা আছে, খুবই নোংরা হয়ে রয়েছে। মানে এই ঘরটা কি এখনো তোমার প্রস্তুতি পর্ব বাকি আছে? হ্যাঁ, এই ঘরটা কাজ বাকি আছে। তো এখন যেহেতু ছেলের টিচার আসে বলে এখানে ছেলে পড়ে। আচ্ছা, উপরে যায়। হ্যাঁ, এই ক্লকটা মনে হয় তুমি পরে, এটা হ্যাঁ ব্যাটারি নেই, এটা লাগাতে হবে আর কি। পড়ে আছে, এখনো তো গোছানো হয়নি ঠিকঠাক করে, এখনো প্রচুর কাজ বাকি। এগুলো তোমার সম্ভবত, এগুলো আমার ওই জিমের সব, ওগুলো ভেতরে ঢুকে রাখি, কারণ বিভিন্ন ওই সব ঘুরে বেড়ায় তো। একটা লোহা নিয়ে গেলে মোটামুটি ওদের 1 সপ্তাহ খোরাকি হয়ে যাবে। বাহ, অসাধারণ। তো লিফটে যাই, তারপরে নামবে নাকি ওপরে যাবে? লিফটেই যেতে পারি। লিফটে এসব উপরে যাই। এটা কি তুমি বাই এনি টাইম জি বাংলা? হ্যাঁ, আমি আরেকজনের বাড়িতে দেখেছিলাম, সেই জন্য মনে হলো জি বাংলা শোনার সময়। জি বাংলা। তোমার, তুমি মাছ খুব পছন্দ? হ্যাঁ, এই যে এখানে গোলফিশ এখানে আছে, এটা 3। আচ্ছা, এগুলো তো এটা বানজি জাম্পিং বা কিছু করছে? এটা ফেলুদা, তিনটে রোটে যিশু, ওর পরেরটা তিনটে রোটে যিশু। এটা 3, তিনটে রোটে যিশু। ওটা হচ্ছে অভিজ্ঞতার ছবি, ভূমি। 3 টোরেটো যিশু, তাহলে 3 টোরেটো যিশু।
ওপর থেকে আসবে? ওপর থেকেই চলো যাই, ওপরে ঘুরে এসো। আসি। ওপরে আমার একটা শখের একটা ঝাড়বাতি লাগিয়েছি। বাহ, এই তো। আমার এই জানলাগুলো সব এই কনসেপ্টে করা, সব আরে বাহ, সব ওভাল শেপে জানলাগুলো করা। তোমাদের এখান থেকে যদি ওই দিকটাও দেখি, ওদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো মানে ফুল ফুটে আছে, হ্যাঁ। চারপাশে সবুজ, চারপাশে সবুজ। সবুজায়ন। এই আমার ঝাড়বাতিটা। বাহ, আমার ক্যামেরা বলে একটু প্যান করে দেখাতে, আমরা তো তখন ছাদে চলে যাই। হ্যাঁ, এই আমার ছেলে বসে আছেন। হ্যালো, কি নাম তোর? তুই করেই বলছি। আজকে কি একটু মানে হালকা পড়াশোনা যে কম আছে, 5টা থেকে শুনছিলাম পড়া। হ্যাঁ, পড়তে যেতাম। কি জ্বালাতন করছি না আমি, দাঁড়া ছেড়ে দেবো। চলো, এখানে গাছ সব। এখানে আমার এটা ওয়াশিং মেশিন রাখার জায়গা, এখানটা। হ্যাঁ ভেতরে। আর এখানটা এইগুলো সব মিসেস করে, এইগুলো সব মিসেস করছে। কারি পাতা গাছ। আচ্ছা, তুমি তো বললে ওপরের দিকটা পুরোটা হ্যাঁ, সামনে। এই- আর ও কি সামলে? ও কোথায় গেল? ও জোর আছে আর কি, কিছুই সামলায় না। আচ্ছা, এই সাইডটাও পুরো গাছ দিয়ে। হ্যাঁ, এইগুলো এইখানে বেগুন ফলেও আছে। হ্যাঁ, এখানে সেই লাইট দেওয়া আছে সব। হুম, এখানে সব লাইট দেওয়া। আজকে টমেটো তুলেছে, প্রচুর টমেটো হয়েছিল এখানে। আর এটা পুরো শশা গাছ হয়েছিল, শশাটা মরে গেল, সিজন শেষ। তুমি টমেটোর প্রতি ভীষণ একটু আবেগে আছো। টমেটো সব টমেটো তুলে নিল। হ্যাঁ, সবগুলো আজকে তুলে সব নিল। টমেটোগুলো তুলে নিয়েছে। ছবার কম করে বলেছে এখন অবধি, সব টমেটো তুলে নিল। আমি বললাম আজকে দিনটা থাক, দেখতে ভালো লাগে যে। হ্যাঁ, দাদার চোখে একটা সব, দাদার কথায় সবসময় একটা আবেগ ধরা পড়ে, সব টমেটো তুলে নিল। তো ওয়েলকাম টু সিটি সিনেমা, তুমিও আছো। হ্যাঁ, খুব সুন্দর বাড়িটা বানিয়েছো। একটা জিনিস বলো তো, যে মানুষটাকে আমরা অভিনয়ের ক্ষেত্রে অনেক সেভাবে নেগেটিভ বেশিরভাগ সময় দেখি, কিন্তু এই এত বড় সুন্দর একটা জায়গাকে মেনটেন করা কতটা সাংসারিক অরিন্দলদা। ভীষণ মানে বেশি মাত্রায় সাংসারিক, মানে কি ও বলবো। কিন্তু নিউজ রিডার ছিল। হ্যাঁ, বলছিলে হ্যাঁ, সাংসারিক মানে হচ্ছে মানে এমনিতে সবকিছু তো করেই, মানে বাড়ির সমস্ত কাজ বাজার সমস্ত কিছু করে। আবার অনেক কিছু সে খুদ ধরে রান্নাঘরে, এটা এরকম কেন, সেটা সেরকম কেন, এরকম আর কি। অরিন্দলদা নিজে রান্না করে? না, ওই করতো, ওই বরং আমাকে রান্নাটা শিখিয়েছি আমি একাই রান্না করতাম, যখন আমি থাকতাম একা, ভাড়া থাকতাম। ও তো মেসে থাকতো, সবই পারে। আচ্ছা, এই মেস থেকে মেসে থাকতো, সেখান থেকে আজকে নিজের 25 বছরের স্বপ্নের বাড়িটা তৈরি করে, এবং তুমি ছিলে সেই সঙ্গীটা। তোমার চোখে এই সফরটা কিরকম ছিল? অরিন্দলদার সফর তোমার চোখে? মানে আমার না ওর প্রতি একটা কনফিডেন্স ছিল যে ও পারবে, মানে ও এত বেশি অ্যাক্টিভ ছিল, উদ্যম ছিল মানে সমস্ত কাজে। আমার মানে এই বিশ্বাসটা ছিল যে ও সবই পারবে, মানে এখন আমি খুব বিশ্বাস করি মানে ও সব পারবে। ও হয়তো নেমে পড়ে একটা মানে কঠিন কিছু কাজ নিয়ে, তো আমি জানি ও পারবে। এক বছরে বাড়িটা নামানো, তখন আলতাপরিং সিরিয়ালটা চলছে, রাত্রি 1টার সময় স্টোন চিপ আসছে। আর স্টোন চিপ খালি করতে আমার যা ইয়ে হয়ে গেছে, আমি প্রমোটিং এর কাজ করতে পারবো এবার। রাত্রি 1টার সময় স্টোন চিপ নামাতে মিনিমাম 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। সেই গাড়ি ফুল লোড গাড়ি যেত পাটুলিতে, ওখানে ওয়েট করা হতো কত টন মাল এসছে। আবার এখানে না খালি করতাম, খালি করে ভোর 5টা 5:30 আবার যেতাম ওখানে কাটা করতে, যে এবার গাড়ির ওয়েট কত, এবার মাল কতটা এসছে, সেটা ছাড়তাম। তারপর ছেলেকে স্কুলে পৌঁছতে যেতাম, এসে আবার আলতাপরিং যেতাম। মানে এবার গত বছর না আমাদের আরেকটা ব্যাপার ছিল, আমার ছেলের বোর্ড ছিল। আর ওই সময়টা আমি না একবার মানে এই বাড়িতে এসে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার পড়ে গিয়েছিলাম, ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলাম, মানে মাস দেড়েক মতো ভীষণ অসুস্থ ছিলাম, আমি তো কিছুই করতে পারতাম না। ও এই বাড়িটা তৈরি করা প্লাস সাথে ছেলেকে মানে প্রত্যেকের তো বোর্ডে পরীক্ষা ছিল স্কুলে, তখন মানে স্কুলে হোম সেন্টার ও নিয়ে যাওয়া সবটা ও করতো। ওই তখন কাঠের ফ্রেম করেছিলাম দরজার, যেরকম কাঠের ফ্রেম আগে বসানো হয়, এবার যাদের সরে না যেত এরকম ইয়ে দেওয়া থাকে, ডাসা মারা থাকে, তো সেটা দেখেননি সেকেন্ড ফ্লোরে, ওটা বেঁধে পুরো একদম ফ্লোরে মানে মাথায় লেগেছিল ভীষণ ভাবে, আর অনেকদিন অসুস্থ মানে স্ক্যান ফ্যান করতে হয়েছে। মানে ও অ্যাকচুয়ালি আমাকে আমার হয়তো টেস্ট মানে ডাক্তার যা যা দিয়েছেন সেগুলো করাতে নিয়ে যাচ্ছে, ছেলেকে পৌঁছচ্ছে, শুটিং তো আছে, তাছাড়া বাড়ি তখন তৈরি হচ্ছে, মানে সবটা মিলে বিশাল ও একাই নিয়েছে, সেই দিক থেকে তাহলে অরিন্দলদাকে সংসার হিসেবে তুমি 10-এ 10 দিচ্ছ? বেশি বললাম না। আচ্ছা, তার বেশি। আচ্ছা, 3টে এমন গুণ এই মানে সংসারের জায়গা থেকে, 3টে এমন গুণ যেটা তুমি অরিন্দলদার মধ্যেই পেয়েছো, এবং ধরো তোমার কোনো বান্ধবীর সাথে কথা হচ্ছে, তাদের হাজবেন্ডকে নিয়ে অনেক আলোচনা তোমাদের মধ্যে হয়, বিবাহিতরা অনেক বেশি আলোচনা করে, যে 3টে জিনিস না আমি সেটা দেখেছি, আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, অরিন্দল মানে আমার তো মনে হচ্ছে মানে বেস্ট, মানে সব থেকে বড় ব্যাপার যেটা মানে ওর কোনো বায়না নেই, আমি যেটা রান্না করব সেটা যেমনই হোক যা হোক ও খাবে,
মানে এটা আমি অন্য বন্ধুদের হাজবেন্ডের আমি দেখি না, তো শুনেছি অনেককে মানে অনেক রকম কিছু রান্না করে দিতে হচ্ছে, এই হচ্ছে তা হচ্ছে, অরিন্দল ওসব কোনো। তোমাদের পরিচয়টা হয়েছিল কিভাবে? আমাদের পরিচয়টা হয়েছিল রবীন্দ্র ভারতীতে, মানে আমরা পড়তাম আর কি, ওখানেই আলাপ হয়েছিল। ওখান থেকে জার্নি তারপরে কিন্তু তোমাদের এই পথটার মধ্যে তো মানে যেটুকুনি অরিন্দলদের সঙ্গে কথা বলে বুঝতে পারছি যে মানুষটা কোনোভাবেই নিজের কোনো দুঃখকে স্ট্রাগল বা দুঃখ হিসেবে দেখেন, দিস ইজ লাইফ, ভাই আমাকে করতে হয়েছে। এইটাই কি তোমাকে বেশি টেনেছিল যে মুখে হাসি নেই না, কোনো দুঃখ টুক্ষ নেই, আমি এটা চুজ করেছি, এটার জন্য আমাকে খাটতে হচ্ছে, এই পথটা আমাকে বেছে নিতে হচ্ছে, এটাই কি তোমায়? হ্যাঁ, আমার ওটাই ভালো লেগেছিল। ও মানে কি বলবো, ও তো ঠিক একটু অন্যদের মতো ছিল না, ও নিজের কাজটা নিয়ে বেশি ব্যস্ত ছিল তখন, ওই ব্যাপারটাই আমার মানে ভালো লাগতো। যে মানে এরকম ভালো লাগে না যে হ্যাঁ সারাদিনে কিছু হচ্ছে না সেটা নিয়ে করে, এরকম না। ও ভীষণ, বললাম না, ভীষণ অ্যাক্টিভ ছিল তখন থেকেই, মানে কাজের জায়গায় বা পরে ও যা যা কাজ করেছে, ও বলেছে কিনা জানি না, ও বম্বেতেও কাজ করেছে, জানো হয়তো, আমি তো বচ্চনের সাথে সুশান্ত সিং রাজপুতের সাথে অনেক কাজ করেছো, তো সেই জায়গাগুলো মানে এইগুলো যে অ্যাচিভ করা, আমি জানতাম যে ও পারবে, মানে করবে, বা সেটা আমার বিশ্বাস ছিল। আচ্ছা, তো অরিন্দলদার কোন চরিত্র বা কোন অভিনয়, কোন সিন যেটা তোমার সব থেকে ভালো লেগেছে, আর কোনটা মনে হয় সব থেকে আন্ডার রেটেড, যে খুবই ভালো পারফরমেন্স ছিল কিন্তু সেই জায়গাটা? আমার ভালো লাগে, আমি যা যা দেখেছি, আমি খুব একটা সিরিয়াল দেখি না, ঠিক আছে, তবে এখন ও যেটা করছে একটা গীতা এলএলবি, আমি ওকে বলেছি খুব ভালো করছো তুমি। আচ্ছা, ক্যারেক্টারটা ভীষণ ভালো, মানে ও করছো ভালো। সিরিয়াল খুব একটা আমার এখন দেখা হয় না, আগে দেখতাম, মানে অরিন্দলকে অনেক দিনের আগে যখন প্রথম দিকে শুরু করেছিল তখন দেখতাম, ভালো। তো এটা তো তোমাদের 25 বছরের স্বপ্নের ফলাফল, কিন্তু প্রথম বাড়ি কি ছিল, মানে প্রথম বিয়ের পরে তোমরা কোথা থেকে শুরু করেছিলে এবং তারপর এখানে ল্যান্ড করা? তখন তো আমরা রেন্টে থাকতাম, 1700 টাকা রেন্ট ছিল, তো আমি অরিন্দলকে বললাম যে যে রেন্ট আমরা দিচ্ছি ওটা না দিয়ে ওটাকে ইএমআই দিই, তো বলো ঠিক আছে। তখন আমরা সেই অভিদিকটা এলাম, বেঙ্গল পিয়ারডেসের অভিদিকটা, ওখানে একটা ওয়ান রুম ফ্ল্যাট নিলাম। তারপরে তো ছেলে হলো, ছেলে যখন বড় হচ্ছে তখন ওইটুকু ফ্ল্যাটে তো আর আমাদের হবে না, তারপরে আমরা অন্য জায়গায় আরেকটা জায়গায় রেন্টে চলে গেলাম, ওই ফ্ল্যাটটাকে রেন্টে দিয়ে একটু বড় ফ্ল্যাটে গেলাম, এবং তারপর নিজের আরেকটা, সেটাও ভালো মতো সাজিয়ে আর কি, মানে আমার একটা 1 BHK ছিল, ফুল ফার্নিশ দিয়ে চলে গেলাম, ওটা তখন ভাড়া দিলাম মনে হয় 16,000 টাকা, আর আমি তখন 3 BHK তে ভাড়ায় চলে গেলাম 14,000 টাকা। আচ্ছা, কি যে হচ্ছে এখান থেকে? 1 BHK ফুল ফার্নিশ একদম ডেকোরেশন করে ভাড়া দিয়ে চলে গেলাম 16,000 টাকা, আর আমি তখন মেফেয়ার বলে একটা কালিকাপুরে কমপ্লেক্স আছে, ওখানে উইথ পার্কিং 3 BHK 14,000 টাকা ভাড়ায় চলে গেলাম। হ্যাঁ, আমার এই কনসেপ্টগুলো আছে, আমি কোনোদিন লস করিনি। আমি 50,000 টাকা দিয়ে প্রথম মারুতি কিনেছিলাম, 4 বছর চালিয়ে সেটাকে বিক্রি করেছি 75,000 টাকা, 4 বছর চালিয়েছি। তুমি কি মানে এই মানে তুমি যে এই যে প্রচন্ড ঠিকঠাক ক্যালকুলেটিভ, এটা কি প্রথম থেকেই, মানে এটা কি তোমার স্বভাবসিদ্ধ নেচারে, আর লাইফ তোমাকে এরকম করে দিয়েছে? না, আমার ছোট থেকেই, মানে আমি তো মানে কতটা গরিব ছিলাম সেটা বলা যায় না ক্যামেরার সামনে, মানে আমি ভীষণই মানে গরিব, মানে কেন ক্যামেরার সামনে? লোকের জমি ভাগে নিয়ে আমি চাষ করতাম কৃষ্ণনগরে, মানে তোমার জমি সেটা চাষ করতাম আমি, এবং পুরো খরচ আমার, হাফ প্রফিট তোমার, আর হাফের মধ্যে আমার খরচ প্লাস আমার প্রফিট। সেটা তোমার কলেজের আগের কথা বলছো? স্কুল লাইফ থেকে, আমি ক্লাস 6 থেকে আমি মানে বললাম, আমার মামার বাড়িটা হচ্ছে, আমার মামারা হচ্ছে একটাই জামা ছিল, ওই শীতকালের জামা, সেটা বোতাম খুলে গরমকালে স্কুলে যেত। আমার দাদু খুব ছোটবেলা মারা গেছে, দাদু কিন্তু বিশাল বড় লোক ছিল আর কি, মানে আমার শোনা 40টা না 42টা লরি ছিল দাদু, সেগুলো সব ভাইরা এদিক ওদিক করে কী সব ঘাপলিং কেস করেছে, দাদু সবচেয়ে, তারপর দাদু গেল মরে, তখন মামারা খুব ছোট, মাসিও ছোট, তো আমার তারপরে মা নাকি চাকরি পেয়েছিলেন, মা চাকরি পাওয়ার পরে একটু উন্নতি হয়েছে, তো কিন্তু আমাদের তো সেই তখন মামারা কিছু করে না, তো আমি তখন দেখে নিয়েছি আমাকে ভাই দাঁড়াতে হবে, আমার কিছু করা যাবে না, আমি লোকের জমি ভাগে নিয়ে চাষ শুরু করলাম, সেইখান থেকে প্রফিট করতে করতে মুরগির পোলট্রি শুরু করলাম। একবার মুরগির পোলট্রিতে বিশাল ঝাড় খেলাম, মানে 1000খানা বাচ্চা তুলেছিলাম, আমার মানে পোলট্রিটা বেশ বিস্তার হয়ে গেছিলো, বিশাল 3খানা, একটা ফার্ম থেকে 3টে ফার্ম করেছি। একদিন সন্ধ্যেবেলা বাচ্চা ঢোকে, একদিনের বাচ্চাগুলো, তো সকালবেলা উঠে গিয়ে সব কটা বাচ্চা মরে গেছে, একটা বেড়াল ভেতরে ঢুকে গেছিলো কোনোভাবে, বাচ্চা লাফাচ্ছে, মারছে, মরে গেছে। তারপর আবার যার থেকে বাচ্চা তুলেছিলাম তাকে ডাকলাম, কিছু করলো, কিন্তু তবু আমার টাকা দিতে হয়েছিল, তারপর থেকে ওটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আমি লাইটের ব্যবসা শুরু করলাম।
সব কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে লাইটের ব্যবসা মানে আমার জেনারেল ব্যান্ডটা সব ছিল, মানে লোক বিয়ে বাড়ি কোনো অকেশনে বাড়ি, বিয়ে বাড়িতে, শ্রাদ্ধ বাড়ি, যে কোনো অকেশনে বাড়ি ভাড়া দেওয়া শুরু, এই লাইট ভাড়া দেওয়া শুরু করলাম। তারও করতে আমার তো টার্গেট অভিনয়, আর আমার প্রথম অভিনয়টা হচ্ছে আমি একটা মেয়ে সেজে মামার সঙ্গে অভিনয় করা। মামা তখন ভাড়া খাটতো, আর মামা অসাধারণ, কৃষ্ণনগরে মামার নাটক, মানে কোনো পাড়ায় নাটক হবে মামাকে নিত, ভাড়া খাটতো আর কি। মামার নাটকের, আর ভীষণ ভালো গান গাইতো মামা, ছোটো মামা ভীষণ ভালো গান গাইতো। আর মামার সঙ্গে তখন থেকে আমার অভিনয়ের প্রতি একটা ইন্টারেস্ট। ওই মামার সঙ্গে প্রথম আমি, মাসি সাজিয়ে দিল, ছোটো মাসি, আমি মামার সঙ্গে প্রথম নামলাম স্টেজে একটা মেয়ের চরিত্র করতে, কারণ মেয়ে তখন পাচ্ছে না, আর মেয়ে পেলে অনেক টাকা চাইছে, তা আমি করে দিলাম, ভালো হয়ে গেল, ব্যাস। তারপরে স্বপ্ন দেখা, তারপরে রবীন্দ্র ভারতী, তারপরে শুরু জার্নি শুরু। অভিনয় থেকে আমার কোনোদিন সরিনি যে আমি বড় মানে প্রডিউসার হয়ে যাবো, আমার ডিরেকশন ভালো লাগে না। আমার মানে বরাবর ফোকাস, যদি ভবিষ্যতে হয় আমি প্রোডাকশন হাউস খুলবো, কারণ বম্বের প্রোডাকশন হাউস দেখে আমি ফিদা হয়ে গেছি। টার্গেট ওর একটাই, মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। মানে অনেকে দেখি আজকে এটা শাফেল হয়, বা অনেককে আমি দেখেছি যে ক্যামেরার সামনে বলছে, অনেকে দেখছি অভিনয় করছে রাজনীতিতে চলে আসতে। এই ব্যাপারটা আমার ভীষণ অপছন্দ। আমি অরিন্দরকে কালকেই বলছিলাম যে তুমি যে যাওনি, এটা ওর একটা ভালো দিক। অফার পেয়েছিলে, এটা ওর একটা ভালো দিক। মানে আমার মামাও খুব সাংঘাতিক। আমি অফার পেয়েছিলাম কৃষ্ণনগর থেকে, এই বছর না গত বছর। মা বললো একদম না, এই দিকটা, আর মামা ওটা ভালোবাসে না। আচ্ছা, আমি কৃষ্ণনগর থেকে গতবার আমি অফার পেয়েছিলাম কৃষ্ণনগর থেকে, যেহেতু আমার একটা পরিচিতি, কিন্তু আমার ভালো লাগে না, আমার এইগুলো আমার ঠিক। আমি এসছি ওখান থেকে অভিনয় করতে, তো কেন আমি শিফট করবো? এই এখন অনেকে অভিনয় করছে, একটা বুটিক খুলে ফেলছে, একটু পয়সা হচ্ছে বুটিক খুলে ফেলছে, অভিনয় শেখানো। আমাকে বহু বলে, আর তুমি করো না, আমার ভালো লাগে না। তবু আমি একটা ক্লাস করাই যাদবপুরে, এখানে একটা ক্লাস। ওটা আমার ভালো লাগে, ও ক্লাস করতে ভালো লাগে, কারণ ওটা তো অভিনয় রিলেটেডই, হ্যাঁ, ওই জন্য ওটা আমার ভালো লাগে। কিন্তু তাহলে এটা নয় যে ফোকাসটা পুরো চেঞ্জ হয়ে যাবে, একটা ও পলিটিশিয়ান হয়ে যাবে, সেটা আবার কেমন? বুটিক খুলে ফেললো, মানে আমার ওটা পছন্দ কি না, বুটি এবার গিয়ে বসবে, ও একটা রেস্টুরেন্ট খুলে ফেললো। আমার কোনো দিনই ইচ্ছে নেই আমার রেস্টুরেন্ট খোলা, বুটিক খোলা, এটা খোলা। আমি খুললে এখন খুলতে পারি, আমি যদি ফার্স্ট ফ্লোরটা যদি ভাড়া না দিই, আমার যে ফার্স্ট ফ্লোরটা ভাড়া আছে, আমি যদি ওটা সুন্দর করে আরও সাজিয়ে, বারান্দাটা দেখলে খুব ভালো লাগবে, ওটা যদি আমি একটা ক্যাফে টাইপেরও করি, আড্ডার যদি একটা জায়গা করি, তাও ভালো কামাই আছে। এই যে চা, এনওচির চা, ইয়ের চা, মানে ভালো রোজগার আছে। আর আমি যদি এখানে ছোট্ট করে দিই, আর নিচে দেখলে অনেকটা জায়গা আছে, ফার্স্ট ফ্লোরটা চলে যান, উইথ এসি, টেবিল ফেবিল লাগিয়ে দেবো, বসে খান। আর ও একটু রান্নাটা ভালো করে, ফিশ ফিঙ্গার দিয়ে দেবো, হ্যাঁ, ফিশ ফিঙ্গার দিয়ে দেবো, একটু ফিশ ফ্রাই দিয়ে দেবো, কফি দিয়ে দেবো, 200 টাকা বিল হয়ে যাবে। আসবে নিচে ফোয়ারা ডরা থাকবে, একটু ডিজে বাজবে, চলে আসবে, হ্যাঁ, ডিঞ্চা খাবে সুন্দর, কিংবা একটু সুন্দর রবীন্দ্রসঙ্গীত হবে, যেরকম ফ্লেভার দেবো আর কি। যখন যারা আসবে, কি আসছে কাস্টমার, সেটা দেখে ফ্লেভার চালাতে হবে। এই অরিন্দলে তুমি নিজে ক্যাফে ট্যাপে যাও, ক্যাফে পার্টি, না, ও তো ইন্ডাস্ট্রি পার্টিগুলোতে ইন্ডাস্ট্রি অনেক সময় বলে পাঠাই, কেন যাবে না? ইন্ডাস্ট্রি মানে ফিল্মের পার্টিতে যাই। আচ্ছা, এই সাকসেস পার্টি, এটা আমাদের প্রিমিয়ারের পরে পার্টি, সেগুলোতে যাই। কিন্তু ওই বার, ডান্স বার, এই যে আমি একটা ইয়েতে গিয়েছিলাম অনুপের সঙ্গে, ব্যাংকক একটা শুটিংয়ে গিয়েছিলাম, সবাই ওইদিকে দৌড়চ্ছে, আমি আর হিরো খালি মার্কেটে দৌড়েছি, যে ওর জন্য প্রচুর ওই স্কার্ট ফাট এনেছি বিদেশি, আমার ওগুলো পছন্দ। ছেলের জন্য লেদারের ব্যাগ, মানে এবার ওয়াইফাই জোনের ছাড়া যাওয়া যাচ্ছে না, ওয়াইফাই জোনে থাকতে হচ্ছে আমাদের সবসময়। তো আমি আর হিরোটা একটু না যাবো না, একটু ওরম টাইপের ছিল, আর আমারও ভালো লাগতো। আমার ওই দিকটা, অনুপ যে ডিরেক্টর ছিল, সে হচ্ছে আমার ব্যাচমেট, আর ওর বউ ওর বান্ধবী। আবার চল না একটা ফুট মেসেজ নিয়ে, ফুট মেসেজ কি মাছ কামড়ে দেয়, আমার কোনো দিন ইন্টারেস্ট নেই, কোনো দিনই ছিল না। ফুটফুটে বউ পেয়েছে আর ফুট না, আমার মানে ওই ব্যাংককে ওই জায়গায় সময় নষ্ট করা। আমি ইলেকট্রনিক্সের প্রতি আমার খুব ইয়ে ছিল, যে ইলেকট্রনিক্স কিনবো, ওর জন্য বিদেশি, মানে আবার আসতে পারবো কিনা বিদেশে, সবাই বিদেশি জামা কাপড় পরে, তাহলে থাইল্যান্ডের স্কার্ট নিয়ে এলাম, ছেলেরা ভালো লেদারের ব্যাগ নিয়ে এলাম থাইল্যান্ডের। তো তোমাদের হানিমুনটা প্রথম কি ছিল? আমাদের এটা চেঞ্জ করতে হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট, কারণ ফাইনালি তিনি এসেছেন ক্যামেরার সামনে। তুই কি লজ্জা পাস একটু? তোর অভিনয়ের ইচ্ছা নাকি? না আমি না, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি? আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর। আমি বলে মানে কিছু পড়াশোনাতে কিছু করব। ফেভারিট সাবজেক্ট? ফিজিক্স। আর বাবার অভিনয় করা সিনেমা দেখা হয়? আমার মনে হয় না সিরিয়াল কি দেখা হয় না? সমস্ত সিনেমা দেখা বাবার, শুধু বাবার নয়, ও মানে ভীষণ সিনেমা দেখতে ভালোবাসে। ওর সমস্ত সিনেমা, বাবার তো দেখাই, বাবার সিনেমা দেখাই, যেটা সমস্ত সিনেমা, বাংলা, ইংলিশ, হিন্দি সব। এবং তুমি অবাক হবে শুনলে, এটুকু ছেলে উত্তম কুমারের ছবি সব দেখা, জানো?
উত্তম কুমারের সমস্ত ছবি হতো। ওর জন্য আমার হইচইয়ের অ্যাপ নিতে হয়েছে আবার, হইচইটা ছিল না এতদিন। বললো বাবা মার্ভেল তো সব সিনেমা শেষ আমার দেখা, বাহ। যা 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 নেটফ্লিক্সে সব শেষ, সিলেবাস শেষ। হ্যাঁ ওয়েব সিরিজ শেষ। ও এত সিনেমা দেখতে ভালোবাসে, ওই জন্য আমি ওকে একদিন জিজ্ঞেস করলাম কিছুদিন আগে যে তুই কি অভিনয় করবি, এত সিনেমা দেখিস? বললো না না আমি সিনেমা দেখতে ভালোবাসি, অভিনয় করবো না। তো বাবার অভিনীত কোন ক্যারেক্টার, কোন সিনেমা, মানে মাকেও জিজ্ঞেস করলাম, মা বললো এইভাবে মনে রেখে বলা সম্ভব নয়। তোর কাছে কোনটা সবথেকে পছন্দের ক্যারেক্টার? আমি তো অনেক সিনেমাই দেখেছি, তবে আমার মনে হয় ব্যোমকেশের ক্যারেক্টারগুলো খুব ভালো লাগে দেখতে, সাপোর্টিং ক্যারেক্টার যেগুলো, যে কোনো ব্যোমকেশই সেগুলো খুব দেখতে ভালো লাগে। আর শুটিং এর সময় কোনোদিন গেছিস বাবা শুটিং এর সময়? না আমার যাওয়া হয় হ্যাঁ না, একবার ছোটবেলায় মনে নেই। অনেক ছোটবেলায় দু একবার ওটা মনে নেই। সিরিয়ালে শুটিং। আর তোর বন্ধুরা কি বলে মোটামুটি? আর এমনিতে নর্মালি থাকি, এমনি অত বুঝি এমনিতে নর্মালি থাকি। না না না, ওর বন্ধুরা, হ্যাঁ ওর বন্ধুরা, তোর বাবা, এই তোর বাবাকে একটু দাঁড়াতে বলবি, একটু অটোগ্রাফ নেব, এরকম আছে আর কি। হ্যাঁ, বা তোর বাবার এই সিরিয়ালটা চলছে, মানে তাদের বাড়ির লোকরা হয়তো দেখে, সেটা ওর বন্ধুরা বলে ওকে। আর ওখানে লজ্জা পায়, যেটা ওকে দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার তোমাদের হানিমুনের ব্যাপারটা শুনছো। হ্যাঁ, হানিমুনে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হানিমুনে যাব, তো তখন তো আমাদের সেরকম বিশেষ কিছু টাকা পয়সা নেই, কিন্তু যাব, মানে এটা তো মানে একবারই হবে, হানিমুন তো একবারই। তো আমি তখন চাকরি করতাম নিউজে, তো আমি কি করলাম, মানে অফিস থেকে ছুটি পাচ্ছি না, কারণ বিয়ের সময় ছুটি নেওয়া হয়েছে, আর ছুটি দিচ্ছে না। এদিকে বেশ অনেক দিন হয়ে যাচ্ছে, মানে 1 মাস 2 মাস পেরিয়ে গেছে, প্রায় 3 মাস হয়ে গেল হানিমুনে যাওয়া হচ্ছে না। তার মানে চাকরিটা ছেড়ে দিয়েছিলাম, দিয়ে হানিমুনে গেলাম, আমি জানি যে পরে চাকরি পেয়ে যাবো, ছুটি দিচ্ছে না বলে চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। তোমরা তাহলে দুজনেই মোটামুটি নিজেদের মন এবং হেডকে নিয়ে খুব স্ট্রং, নিজের মন এবং মাথা দুটোকে এক পথে চালিত করো। সেটা না হলে আছে কি করে একসাথে? হ্যাঁ বহু বছর হয়ে গেল। ডিসিশনটা একসাথেই নিই। হ্যাঁ, যে কোনো, মানে এই যে বললাম না, ও যেগুলো বললো যে এই বাড়িটা করবো, এখান থেকে এখানে রেন্টে আসবো, আবার একটা ফ্ল্যাট কিনবো, বা যেভাবে চলেছি সমস্তটাই দুজনে ডিসিশন নিয়ে, না হলে তো হয় না। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, তুমি আগে তোমার কথাটা শুনি। তোমার কাছে এতগুলো বছর হয়ে গেল, শুধুই কি হার্ডওয়ার্ক সেটাই শুধুমাত্র টিকে থাকার একমাত্র মন্ত্র এই সময় দাঁড়িয়ে, নাকি লাক এবং তার সঙ্গে সম্পর্ক মেনটেন? লাখ 20%। মানে আমার একটা কথা আমি জানি যে দেয়ার ইজ নো সাবস্টিটিউট অফ হার্ড ওয়ার্ক। আমার এটা মনে হয় যে তুমি, এবং আমি তো মানে অনেক কিছু ফলো করি, মানে বম্বের খুব ফলো করি, ওরা যেগুলো বলে, যেরকম এই যে আমার যে এই যে বলছিলাম যে বাড়িটা, তো সৌরভ গাঙ্গুলির কাছ থেকে মানে ইন্টারভিউটা শুনেছিলাম আমি, শাহরুখ খান যখন বম্বেতে স্টাইল করছে, তখন মান্নাতের সামনে জহুর ওখানে যখন KKR কিনলো, তখন শাহরুখ খান গল্প করছে যে এই বাড়িটা একদিন আমার হবে মান্নাত। তখন মান্নাত নাম ছিল না, অন্য কিছু নাম ছিল, সে তো স্বপ্ন দেখেছে ওটা। আর এই যে সেটাই, এবং এখন ওটার তো হিউজ ভ্যালি। এবং আমাকেই রিসেন্টলি একজন বলছে মোটামুটি 2 কোটি টাকা হলে কি বাড়িটা ছাড়ে, পাশের একজন, মানে 2 কোটি টাকা বাড়িটা ছাড়বো, এটা আমার 25 বছরের পরিশ্রমের ফসল, এটা আমার স্বপ্ন, এটা আমার স্বপ্ন। এটা 2 কোটি 200 কোটি দিলেও কি আমি এটা ছাড়বো? মানে এটা প্রত্যেকটা ইট আমাকে চেনে, রাগ করতো ইটগুলো, কেন এইভাবে আমাকে জল দিয়ে ভেজাচ্ছ, আমার ফিল করতাম আমি যখন ভেজাতাম এসে। তো প্রত্যেকটা ইট আমাকে চেনে, পাথর আমাকে চেনে। তো এটা আমার স্বপ্নের বাড়ি, এটা আমার 25 বছরের মানে পরিশ্রমের ফসল। এটা আমার মানে সচরাচর দেখো 4 কোটি টাকা দিয়েও কেউ ফ্ল্যাট করে, আমারটা হয়তো 4 কোটি নয়, কিন্তু আমার তো কোটিতে পৌঁছেছে। কিন্তু আমার মানে আমার ওই যে এটা খান সাহেবের লিফট, ওই লিফটে শুধু খান সাহেবে ওঠানামা করে, এটা আমার পার্সোনাল লিফট, এটা আমি আমার পরিবারই ওঠানামা করব, এইটার মধ্যে আর কেউ শেয়ার করবে না। কমপ্লেক্সে যা লিফট আছে সেখান দিয়ে সবাই উঠবে, হিরো উঠবে, হিরোইনও উঠবে, সবাই উঠবে, কিন্তু কিং খানের লিফট কিন্তু একটাই, ওটা কিং খানই উঠবে আর কিং খানই নামবে। সে বলিউড বাদশাহ, আমি বলিউড বাদশাহ নই, আমি টলিউডের কেউ নই, আমি সাপোর্টিং, আমি সাপোর্টিং একটা, কিন্তু হ্যাঁ আমি আমার যে সাপোর্টিং ক্যারেক্টার করে আমি এই জায়গায় এসেছি, এটা যে কি পরিশ্রমের মানে ভাবতে পারবে না। মানে কলকাতাতেও কিন্তু আমি কম পরিশ্রম করিনি, আমি যে হেয়ার ব্যান্ড হয় এইগুলোর কাজ করতাম রাত্রেবেলা, এই যে 2 লিটার জলের বোতলে যে হ্যান্ডেল হয় সেগুলো সেই প্লাস্টিক মেশিনে কাজ করতাম রাত্রেবেলা, কারণ পয়সা ছিল না, তো চলবো কি করে। সারা রাত কাজ করলে মানে 1 গ্রুশ করলে 3.5 টাকা মিলতো, 1 গ্রুশ মানে 144 পিস, 144 পিস হ্যান্ডেল তৈরি করতে পারলে 3.5 টাকা, 4 গ্রুশ 4.5 গ্রুশ মাল করতাম। এই যে হাতে কড়া পড়ে গিয়েছিল, এখনও সে করা যায়নি, এরকম প্রেশারে, এরকম প্রেশার দিতে হতো। এখানে ডাইস ছিল, এখানে হিটার, এখানে হিটার ছিল, এরকম ওই ডাস্টগুলো দিয়ে এটা প্রেশার দিয়ে ডাইস ঢুকিয়ে দিতে হতো, তারপর এটা গোলে মালটা তৈরি হতো, সেই কাজ করেছি।
মানে কলকাতা অনেক কাজ করেছি আমি, মানে টিকে থাকার জন্য। তো সেটার পরে কি তো পরের দিন সকালবেলা আবার শুটিং? না না, তখন তো শুটিং না, তখন তো রবীন্দ্রনাথে পড়ছি। ও তখন পড়াশোনা? হ্যাঁ, তখন রবীন্দ্রনাথে পড়াশোনা করছি, পড়াশোনা চালানো, মেসের খরচ চালানো, নিজস্ব খরচ চালানো, তারপরে আমি একটা সেলসে ঢুকলাম, আমি একটা মানে ভাইব্রেটার মেশিন বিক্রি করতাম, সেটা আমার টার্গেট ছিল। মানে সারাদিন কেউ ঘুরে দুটো করতো বিক্রি, আর আমি সারাদিন ঘুরতাম, ইউনিভার্সিটি করতাম, একটা ক্লাস বাঙ্ক করতাম, বেরোতাম, দুটো মেশিন বিক্রি করে চলে আসতাম। মানে আমার টার্গেট ছিল রেগুলার 6টা করে মেশিন বিক্রি করবো। হায়েস্ট একদিন করেছিলাম 26খানা। ট্যাক্সি নিয়ে বেলঘড়ায় গেছি, মালিকের থেকে মাল তুলেছি, এসে স্টেটসম্যানে দিয়েছি। আর ওরা সবাই, মানে আমি বললাম না যে সবাই মার্কেটিং অমিতাভ বচ্চনকেও করতে হয়, মার্কেটিং বোম্বাদেকেও করতে হয়, কিন্তু আমার মার্কেটিংটা ছিল আলাদা। তখন বলছিলাম নিচে যে আমি লিখে রাখতাম, তখন কে কোন দিন দেখা করতে বলেছে সেভাবে লিখে রাখতাম। আমি ঋতুপর্ণ ঘোষের বাড়ি থেকে নক করেছিলাম, হয়তো আমি ফেব্রুয়ারিতে গেলাম, আমাকে বললো তুই এক কাজ করিস তো জুলাইতে আসিস, জুলাই তুই 12-13 পরে আসিস। আমি কি করতাম, জুন মাসে চলে যেতাম। তখন ফোন ছিল না, তখন ফোন ছিল না, ল্যান্ড ফোন ছিল, আমি লিখে রাখতাম আমার ডায়েরিগুলো, সেই ডায়েরিগুলো এখনও আছে। জুন মাসে চলে গেলাম, তখন ঋতুদা নিজেই দরজা খুলতেন, তোকে তো জুলাই মাসে আসতে বলে, যে তুই জুন মাসে কেন এলি? আরে না, এই শাকবাজিগুলো তো করা যাবে না। মানে আমি কি ভেবেছি, ফেব্রুয়ারি মাসে গেছি, এতদিন কি আর মনে রাখবেন উনি, যদি তার মধ্যে যদি ছবি করে ফেলেন, সেই জন্য আমি 1 মাস আগে চলে গেছি। আমাকে বললো কেন, তোকে আমি জুলাইতে আসতে বলেছি না, তুই জুন মাসে এলি কেন? এরকম সন্দীপ রায় বাবুদার কাছে, বাবুদার আমার প্রথম সিনেমা ছিল টলিউডের তারিণী খুঁড়ো, আমি আর অপুদা, টলিউডের তারিণী খুঁড়ো। এরকম বাবুদার বাড়িতে যেতে আর ভীষণ ভদ্র লোক তো এরা, মানে দরজাটা নিজেই খুলতেন, আবার যাওয়ার পরে নিজেই দরজা বন্ধ করতেন। তো সেখান থেকে বাবুদার সঙ্গে আলাপ। কৌশিক গাঙ্গুলির প্রথম সিনেমা আমার ওয়ারিশ, তার আগে কৌশিকদের টেলিফিল্ম করেছি। ওয়ারিশ, কৌশিক গাঙ্গুলি বাড়ি, তুই বাড়িতে চলে এলি কী করে? অপর্ণার সঙ্গে বাড়িতে গিয়ে নক করেছি, তারপরে জাপানিজ ওয়াইফে কার্ড। তোমাকে বলতে হ্যাঁ, আমি মানে এই এখন সবাই বলেন একটু আলাপ করিয়ে দে না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না আলাপ করিয়ে দিলে। কি হবে, আমি আলাপ করিয়ে দিলাম, কিছু হবে? হবে না, হবে, কিচ্ছু হবে না। মানে আমি কোথাও কেউ আলাপ, আর ঠিক আছে একটা রেফারেন্স দিল তো, ঠিক আছে দেখবো, কিন্তু এই যে আমি নিজে গিয়ে অপর্ণা সেনের কাছে যে তুমি একটা প্রোডাক্ট বানাচ্ছ, আমি কোয়ালিটি সেল করবো, নাও, তোমাকেও তো যেতে হচ্ছে প্রডিউসারের কাছে, যে আমাকে একটা ছবি দিন, দেখুন আমি গল্প লিখেছি, আপনার মনে হয় ভালোই লাগবে, আমি পরিচালনা করবো। তাহলে তুমি সেই পরিচালনা করবে, সেখানে আমি আমার অভিনয় করবো, লজ্জার কোথায়? আচ্ছা, কোথায় লজ্জা? মানে আমি হেন কোনো ডিরেক্টরে কেউ আমাকে আলাপ করি দেয় না, কেউ তো আমার পরিচিত ছিল, আমি কৃষ্ণনগর থেকে এখানে এসেছি, কেউ পরিচিত ছিল না, কেউ না, নাথিং। তো সেখান থেকে আমি অপর্ণা সেন, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণ সেন, কারো ছবিতে বাদ নেই আমার। এই জায়গাগুলো আমি দেখেছি, মানে ও এইগুলো করতো, আমার ভালো লাগার জায়গা ছিল এগুলো। এই উত্তরণটা তুমি দেখেছো। অরিন্দম, তুমি একটু আগে ছাদে একটা কথা বলছিলে যে কিন্তু আমি ফেম পাইনি, মানে যেরকম ধরো এই যে ডিটেকটিভ ব্যোমকেশ বক্সিতে আমি অশ্বিনী দত্তের মতো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যে মেন ভিকটিম ছিল, আমার সম্বন্ধে একটা লাইন কিন্তু লেখেনি, একটা লাইন লেখেনি। এবং আমি তখন যেখানে আমার বাড়ি ছিল, সেখানে আনন্দবাজারে বিখ্যাত একজন ইয়ে আছেন, ওখানে সাংবাদিক আছেন, যিনি লিখলেই লিখতে পারতেন। তাহলে কি তুমি এই জায়গায় নিজেকে সেলটা করতে পারো নিজে? তুমি তো তোমার কাজটা করেছো। আমি আমার কাজটা করে গেছি, এবং এখনো সেটাই করে যাই। কে কি লিখলো না লিখলো আমি দেখাই না। এই যে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজটা করে, এটার সময় লিখেছিল, 27 জন অডিশন দিয়েছিল, তার মধ্যে আমি পেয়েছিলাম। এটা একটা কোনো নিউজ পেপারে লিখেছিল, আর এর আগেও কয়েকটা পেপারে লিখেছিল। আমি যখন মেঘনাথ শাহ করতে যাই, ওরা কী করে খবর পেয়ে গেছিলো যে আমি মেঘনাথ শাহ করতে যাচ্ছি বম্বেতে। তো আলটিমেট সেই মেঘনাথ শাহটা হয়নি, কিন্তু তারপরেও করে যাচ্ছি। আমি তো আমার কাজ করে যাব, লোকে এমনিতেই টাইমস অফ ইন্ডিয়া কিছু কিছু দিয়েছিল, কিন্তু আমি ওই লিখবে, তারপরে পয়সা খাইয়ে একটু দাদা লিখে দিন না, কিছু হয় না, কিচ্ছু হয় না। আমি যেরকমভাবে এসছি, মানে আমি যেভাবে এসছি, এবং এখনকারও প্রজন্মের সময় তো আমি পরমব্রতের সঙ্গে ছবি করছি, সোনার পাহাড় পরমব্রতের সঙ্গে আমি কাজ করেছি, পরমব্রতের আমি ব্যোমকেশ করেছি। তাহলে এখন যে প্রজন্মটা আসছে, সেই সঙ্গে নিজেকে আপডেট করে রাখছি। আমি কীভাবে করছি সেটা আমার টেকনিক, কীভাবে করে রাখছি, কিন্তু এরা এগুলো এখনকার কেউ করে না, কেউ করে না। এটা কিছুদিন আগে একটা সিরিয়াল নিয়ে আমি আর মন্টুদা থাকলে খুব কথা হয়, মন্টু মানে সুমন্তুদার ভাই, মানে খুব মানে নাটকের এবং আগেকার দিনের কথা। তো সেখানে আমি একটা সিরিয়াল করছিলাম, হিরো এলো, তো মন্টুদা গাদার ফাদার নিয়ে কথা বলছিল, তো ও ঢুকলো, কি একটা বুঝলো কি বুঝলো না, হ্যাঁ তোমরা কি গোদার ফোদার নিয়ে কথা বলছো, গোদার ফোদার। মন্টুদা রেগে গেলেন, মানে এই ফোদারটা এদিকে ফোদারটা কি রে। তো এই প্রজন্মটা হচ্ছে এখন এরকম। এটা কোন একটা সিরিয়াল করার সময় আমি মন্টুদার কথা বলছিলাম, এবং ওই ঘরে হিরো বসে, তো এবার মন্টুদার থাকলে আমি লিসেন, আমি তখন শুনি, মন্টুদা, কৃষ্ণ কিশোরদা,
হ্যাঁ, এরা পুরনো সৌম্য মিত্রের কথা আমি যে ওদের কাছ থেকে শোনা, ওনাদের কাছ থেকে মানে সৌম্য মিত্রকে নিয়ে যেতেন কৃষ্ণ কিশোর দা, তো ওই গল্পগুলো শোনা, যশোমদার কাছ থেকে শোনা, উনি কত পা মেপে বলে দিতেন সেটটা আজকে ছোট আছে, 2 ফিট ছোট আছে। উনি তো তখন দেখতে পেতেন না, উনি হেঁটে বলে দিতেন যে সেটটা এগিয়ে এসছে। তো এই যে শোনা টেকনিক, এই যে বললে না যে এই যে রিলস বানিয়ে হয় না, সবাই তো এখন সৌরভ গাঙ্গুলি করতে চায়, কিন্তু সৌরভ গাঙ্গুলি যে ইতিহাসটা জানে, তার 4-5 প্রজন্ম আগে কে কে ছিল ব্যাটসম্যান, এখন যে সবাই সৌরভ গাঙ্গুলি করতে চায়, দীপিকা পাড়ুকোন করতে চায়, প্রিয়াঙ্কা চোপড়া করতে চায়, ইতিহাসটা জানে? ইতিহাস জানে না, কিন্তু কানন দেবীর নাম জানে না। আমি বাজি নিয়ে বলছি, তুমি চ্যালেঞ্জ করছি, যে কোনো তুমি সিরিয়ালে অভিনেত্রীকে বলো যে কানন দেবী, কিংবা কিছুদিন আগে যিনি মারা গেলেন পার্থসারথী দেব, একটা সিনেমার নাম বলতে পারো, উনি উত্তম কুমারের সঙ্গে সিনেমা করেছেন। পার্থ দা, হ্যাঁ হ্যাঁ, ওই টাক মাথা মতো, তো এটা হচ্ছে ওদের কাছে আইডেন্টিটি। জিজ্ঞেস করো, কানন দেবী নাম জানে না, নাম জানে না, উত্তম কুমারটা জানে। আর সৌমিত্র চট্টোপাধ্যায় দেখে নিয়েছে উত্তম কুমারটা, ইনি উত্তম কুমারের সঙ্গে যে বিকাশ রায় ছিলেন, নবদ্বীপ হালদার, আমার হিরোটা বলছে কি বলে নবদ্বীপ হালদার, নাম শোনেনি নবদ্বীপ হালদারের, কোনোটা মুখে শুনে ফেলেছিল তুলসী চক্রবর্তী, ও আচ্ছা তুলসী চক্রবর্তী, হ্যাঁ। কানন দেবীর নামটা জানিস? বিকাশ রায়, নবদ্বীপ হালদার, এই যে পুরোনো দিনের যে যারা আছেন, কালী ব্যানার্জি মানে ভাবতেই পারবে না কালী ব্যানার্জিকে, অন্য কালীঘাট ভেঙে ফেলবে আর কি। হ্যাঁ, তো কালী ব্যানার্জির নামটা জানেন, উনি কত বড় মাপের অভিনেতা ছিলেন কালী ব্যানার্জি। তো সেই তোমরা হতে চাও নিশ্চয়ই ভালো, তোমাদের ইচ্ছে আছে, তোমাদের টার্গেট আছে, কিন্তু টার্গেটটা থাকলেই তো হবে না, পেছনে ইতিহাসটা জানতে হবে তো, অভিনেতাদের ইতিহাসটা জানতে হবে তো, যে কারা কারা ছিলেন, তাদের সিনেমা দেখা। এখন সময় পায় না, ওরা সময় পায় না, ওরা শুটিং করে ক্লান্ত হয়ে যায়, উফ এত গরম আর এত লাইট, ওরা ভালোবাসে না। তুইও যেই লাইট 25,000 খাচ্ছিস, আমি তো সেই 25,000 খাচ্ছি। আমি তো দিনের বেলা প্রলয়ের মতো এখনো, সেদিন মানে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা সার্জেন আমাকে ধরেছে, দাঁড় করিয়েছে, আমি দাঁড়িয়ে গেছি, বলছি আরে আপনি তো প্রলয়। আমি গাড়ি থেকে নেমে আসছি, আমাকে ডাকলো, ততক্ষণ উনি ভিডিও কল লাগিয়ে দিয়েছেন সার্জেন বউকে ভিডিও কল লাগিয়ে। পুলিশটা কিন্তু খুব সিনেমা দেখা, ভিডিও কল দিয়েছি প্রলয়। তো আমি বললাম যে আমাকে দাঁড় করালেন কেন? বলছে না আমরা বড় গাড়িগুলোকে ধরছি। মানে বলো ইলেকশনের জন্য বড় গাড়িগুলো আমরা তুলছি। আমার গাড়ি তুলবেন? বলছে না তো আপনার গাড়ি তুলবো না। এতে বউর সঙ্গে কথাবার্তা হয়ে গেল, ভিডিও কল ফলে দেখিয়ে দিল। তো আমি জিজ্ঞেস করলাম ধরলেন কেন? ওরা বড় গাড়ি দেখলেই ধরছে। এই বললাম না দাসেন টুতে এখন ওই জন্য ছোট গাড়িটা নিয়ে যাচ্ছি, বড় গাড়ি দেখলেই ধরে নিচ্ছে। তারও একটা ইয়ে আছে, রাস্তা ভালো না। কিন্তু আমি হঠাৎ দেখো কি অবস্থা, মানে বড় গাড়ি দেখলে ওরা তুলে নিচ্ছে ইলেকশনের জন্য। এটা আগে দেখিনি আমি তো দীর্ঘ প্রায় 25 বছরের উপর কলকাতায় আছি। এই বড় গাড়ি দেখলেই তুলে নেওয়া, তখন আমার গাড়ি ছিল না হয়তো, তাই হয়তো দেখতে পাইনি, এখন গাড়ি আছে বলে দেখতে পাচ্ছি, এরকম হতে পারে। এই হচ্ছে ব্যাপার। চলো হ্যাঁ, তোমার জলটা খাও, ব্রেক নাও। আমি ওর থেকে একটু পিয়ানোটা শুনবো, মানে পিয়ানো তো এখনো বাজাতে পারে না, শিখবে। এটা আমার অনেকদিনই শখ ছিল, কিন্তু কেনা হয়নি, তো ফাইনালি এটা এসেছে, তো এখন আমি শেখা স্টার্ট করেছি। তো এখন তুমি বাজাতে পারো রিঙ্গলদা? না, আমি এমনি বাজাই, টুংটাং দিয়ে দিই। টুংটাং একটু দেখি কিরকম বাজাও। এই বাবাই যা পারে বাজ, আমি পারি না সেরকম। এগুলো কি ইউটিউব দেখিয়ে করো? সেদিন যে গানটা বাজালাম বাবা, খুঁজে পাচ্ছি, আমাদের মনে হয়নি, ওই যে দিলাম জানেন একটা, যেটা গান বাজাচ্ছিলাম আমি এখনো পারি না। ওই মাঝে মাঝে কি একটা হয়ে যায়, দিয়ে দিই, একটা বেজে ওঠে আর কি, তখনই ঢিংচাক হয়ে যায়। আজকে তো আর হচ্ছে না, এই আর কি আপাতত শিখে যাব। এটারও ওই সময় হচ্ছে না আর কি, যেরকম আমাদের অভিনেত্রীর সিনেমা দেখার সময় হয় না, তো সেরকম আমারও এটা শেখার সময় হচ্ছে না। ওর হ্যারি পটার সব পড়া, যা বলেছে, ওর বইয়ের প্রতি ওকে বই কেউ দিলে ওর খুব খুশি হয় আর কি। ও পুজোতে জামা কাপড় না দিলে বই দাও। কালকেও তো মনে একটা কি বই কিনলো। তো ওর হচ্ছে বইয়ের ভীষণ শখ, রামায়ণ মহাভারত তো সব পড়া। শেক্সপিয়ার তো পড়া বাবা? হ্যাঁ, গডফাদার পড়া পড়া হয়নি, এখন চলছে। গডফাদার সিনেমা দেখা হয়ে গেছে?
হ্যাঁ গডফাদার সিনেমাটা দেখে নিয়েছো? দেখেছি। বাহ, গডফাদার সিনেমা দেখা হয়ে গেছে। এখানে আছেন উনি খুব ছোট তখন দাদুর কোলে, এই দাদুর কোলে, এটা চিড়িয়াখানায়, আচ্ছা এটা চিড়িয়াখানায় দাদুর কোলে উনি। আচ্ছা রেডিওটা রাখা আছে দেখছি, ওটা কি এখনো? রেডিওটা হচ্ছে ওনার মায়ের এই মহালয়ার জন্য ওই রেডিওটা, এই রেডিওটা ওরই ছিল, আমার মিসেজেরই ছিল, ওই শ্বশুরবাড়িতে ছিল, ওর তো নিয়ে এসছে, তো সেই জন্য রেডিওটা রাখা আছে। এবং ওর আরও জিনিস এইখানটা এলে দেখতে পাবে, মানে ছোটবেলায়, এবার ওর যখন ছেলে মেয়ে হবে আর কি, ওর যখন ছেলে মেয়ে হবে তখন উনি লজ্জা পায় অরিন্দলদা, তুমি না, এই যে এখন ওকে ওর যখন ছেলে মেয়ে হবে তখন ওইগুলো দেবে, ওর হট হুইলস গাড়ি ছোটবেলা, এই যে একদম ছোট যখন ছিল তখন ওর একটা এই যে প্লেট, এইগুলো আমার সব রাখা আছে আর কি। ওর টাকা, নকল টাকা, এগুলো সব ছোটবেলার খেলনা, সব ছোটবেলার খেলনা, ওগুলো রাখা আছে, হট হুইলস গাড়ি সব। তো এইগুলো আমি রেখে দিয়েছি, যে আমার যখন আবার ওনার ছেলে মেয়ে আসবেন তখন এগুলো দিয়ে উনি ভরিয়ে রাখবেন। আচ্ছা এই আঁকার জিনিসগুলো মানে তুলি ঠুলি এই সব ওর, ওরই ও সব। হ্যাঁ, ও খুব আঁকতো, একটা আঁকার ছবি আছে মনে হয় নিচে, না এই যে এটাও যেরকম ওরই এটা আঁকা। হ্যাঁ আমার এটা দেখে তাই আমি মনে মনে ভাবছি হ্যাঁ, গোপীগাইন ভাগ। গোপীগান ভগবান, এটা কিন্তু ওই করেছে। এটা কত বছর বয়সে করো? এটা কত বছর? এটা এখন 3-4 বছর মতো হয়ে গেছে। আচ্ছা খুবই সুন্দর। 9 না 10 করেছিল এটা। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি লুডো আছে সম্ভবত তোমাদের খেলার, মানে তোমরা কি অবসর টাইমে খেলো দালো? ও দাদু এলে, দাদু এসেছিল, দাদু এলে দাদু দিদার সঙ্গে একটু লুডো খেলে, তারপরে একটু ওই দাবা খেলে। আচ্ছা তোর ফেভারিট গেম কোনটা, মানে লুডো, চেস? দাবা, চেস। চেস আমারও খুব পছন্দের, চেস। ওদিকে রথও আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা খুব ছোটবেলার 3তলা রথ চেয়েছিল, 3তলা রথ চেয়েছিল, এই তখনই জগন্নাথ সুভদ্রা বলরাম, এটা খুবই ছোটবেলার, এটা রাখা আছে। এই হেলিকপ্টারটা একদিনে 12টা বাজিয়ে দিয়েছিল, তুলেছিল, ওপরে তুললো, নামানোর সময় নামানোর সময় ধরতে পারলো না, পরে ভেঙে গেল, উড়িয়ে দিয়েছিল। তো আমি রেখে দিয়েছি, এগুলো থাক। এবার এগুলো আস্তে 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 আরো সুন্দর করে সাজাবো। আর এদিকে তোমাদের ঠাকুর, এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এইখানটায়। পুজো দাও তুমি না? আমি রেগুলার মানে পুজো দিয়ে গায়ত্রী করে দিন আমি বেরোবো। এটা আমাদের বিখ্যাত কৃষ্ণের বুড়িমা। এই যে 6 মাসের, ও সব রাখা, সব আছে, আরো কিছু কিছু জিনিস আছে ওর। এটা প্রথম ফিটিংস বোতল, সেই জন্য আমি রেখে দিয়েছি, এটা ফার্স্ট। অনেক কিছু ছোটবেলার স্মৃতি রাখা আছে, পুরো সবাই তো হারিয়ে ফেলে, হ্যাঁ কিন্তু আমার হারাইনি, সব রেখে দিয়েছি। চলো আমরা এবার অন্য ঘরের দিকে যাওয়া যাক। হ্যাঁ, এটা হচ্ছে ছেলের বেডরুম। এই বাড়িটার নাম নক্ষত্র দেওয়ার কারণ? এটা মিসেস দিয়েছে, আমি জানি না, মানেটাও বলতে পারবে। চল আয়। এইটা হচ্ছে ছেলের রুম, ও স্টিকার জোনটা দেখেই বুঝতে পেরেছি। এটা ওর ব্যালকনি। ও আমাদের মানে ব্যালকনিটা অন্যরকম, ওর ব্যালকনিটা এখানে চেয়েছে। আচ্ছা এটা হচ্ছে ওর ব্যালকনি। তোর ব্যালকনি যা তুই। না, আমি বলেছিলাম আমাদেরটা যেরকম অন্যরকম করেছি, নিচে গেলে বুঝতে পারবে, কিন্তু ও বললো না আমার ব্যালকনি চাই, ওর ব্যালকনি চাই, ব্যালকনি দিয়েছি। সুন্দর, বেশ খোলামেলা। খোলামেলা। আচ্ছা ওর ঘরের এই স্টিকার জোনটাকে একটু যদি ঘুরে দেখানো যায়, হ্যাঁ, ও আর তুমি ওই দেখা। দুজনে যদি দেখা। আচ্ছা ওই দেখা। হ্যাঁ, স্টিকার জোন ভেতরে কি মানে জামা কাপড় না বইপত্রই? এটা জামা কাপড়। এটা জামা কাপড়ের জায়গা। তোর ফেভারিট সুপার হিরো? আর ধর তোকে একটা সুপার পাওয়ার দেওয়ার জন্য কেউ বললো, মানে এনি সুপার পাওয়ার হুইচ ইউ লাইক টু হ্যাভ। আরামানের স্যুট। আচ্ছা ওদিকেও একখানা জোন আছে। বাবা ব্যান্ড, ফেভারিট ব্যান্ড? কুইন। ওদিকেও একখানা জোন আছে। বাপরে বাপ, পোস্টার গুলো আলাদা আলাদা করে ছেলে বার করে রেখে দিয়েছে। যা ওদিকটা তুই চলে যা। এগুলো সব ওই অ্যাভেঞ্জার্স এর স্টিকার, আর তার মধ্যে এগুলো বিভিন্ন মুভি, বিভিন্ন সিরিজের সব পোস্টার রাখা আছে। বেশ, প্রত্যেকটা ঘরে ঘরে কোনো না কোনো গল্প লুকিয়ে আছে, কোনো না কোনো কাহিনী লুকিয়ে আছে। আচ্ছা এই দিকের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এই ব্যাপারটা কি দুটো পুতুল? না, এটা আগে রিমোট রাখার জন্য করেছিলাম আর কি। আচ্ছা সেটাতেও তুমি একটা নতুন কিছু অ্যাড করেছো। দুটো পুতুল ওর জন্য, ওখানে ওই রিমোট রাখার জন্য, ধরো একটু ওষুধ রাখলো কিছু, ছোটখাটো জিনিসগুলো। হ্যাঁ ছোটখাটো জিনিসগুলো ওখানে রাখার জন্য আমি করে দিয়েছি ওটা। তো এই তো গেল এখানকার অন্দরমহলের সজ্জা, বাকিটা চলুন দেখি। থার্ড ফ্লোরটা হচ্ছে ছেলের ফ্লোর, আর এবার সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমরা থাকি, আর ড্রয়িং রুম, কিচেন, মানে আমাদের বেডরুম আছে, ড্রয়িং রুম আছে।
এটা বেশ অনেকটা জায়গা জুড়ে তোমরা একটা ওপেন স্পেস করেছো। হ্যাঁ, একটু বাড়ি যখন করলাম একটু বড় বড় না করলে ভালো লাগবে না, যে বাড়ি একটু বড় থাকবে। ওই দিকটা কিচেন করে দিয়েছি ওকে, হ্যাঁ, আর এই দিকটা সেটিং অ্যারেঞ্জমেন্ট করেছি, এই দিকটা একটা এই ব্যাপারটা এটা বলবে ওখানে তো এই ঘড়ি একটা এরকম ঘড়ি দেখলাম নিচে যেটা হ্যাঁ এটাই ব্যাটারি আছে, ওটা ব্যাটারি নেই আর কি। ওটা ব্যাটারি নেই। এই জায়গাটা কিন্তু পুরো কমপ্লিট হয়নি, এটা অন্য কিছু এটা হবে, ডেকোরেশন হবে। হ্যাঁ ডেকোরেশন আমি দেখতে পাচ্ছি যে এখন অব্দি পেরেকগুলো আছে। এই এটা করা আছে, মার্কিংটা করা আছে, তো এটা এখন এটা ফুল হবে আর কি। মানে এটা এই কালারটাই থাকবে না, এটা অন্য রকমের এখানে ডিজাইন হবে আর কি, যে জন্য এই যে মার্কিং, এই যে মার্কিং করা আছে আচ্ছা। ওই সাইডটা অন্যরকম কিছু হবে, সেই জন্য একটা মার্কিং করে রেখেছি। আর এই ব্যাপারটা এইটা হচ্ছে আমার একটা শখ, এটা আমি এটা দেখেছিলাম একটা বিদেশের একটা বাড়িতে দেখেছিলাম এরকম 6খানা লাগানো, তো যেই কনসেপ্ট আমি নিয়ে যাবো আমার যেরকম ওয়াশরুমগুলো করা, ওয়াশরুমে ডিভাইডেড করেছে এই লাইটটা বাউন্স করে। এবার আমি গুগলে সার্চ করছি, কোথাও পাচ্ছি না। তারপরে আমি বললাম যে কাঁচের কোথাও আমার একটা বন্ধু খুব অনেক কিছু জানে, রাজীব, ও অভিনয় করে, তো বলে চল মেট্রোগলিতে খোঁজ করি কাঁচের। তো ধর্মতলা মেট্রোগলিতে খোঁজ করলাম, আমরা এরকম লাইট জ্বলে, তো এগুলো কি বলে, তো বললো এগুলো সলিড গ্লাস, এগুলো দাদা যে আপনি যদি অর্ডার দেন তাহলে আমরা এনে দেবো। তা অর্ডার দিলাম, আমার একটা শখ, ফুট ওয়াইজ দাম নেয়, তো আমি 2 9 ফুটের অর্ডার করলাম, কারণ এইটা আগে মেজারমেন্ট নিয়েছিলাম যে আমার কার্পেন্টার কাজ ছিল যে আমার এরকম একটা ডিজাইন হবে এখানে, তো এটা মাপ দিয়ে দিল 4.5 ফুট নিয়ে আসুন, তার এটাও মার্বেল, এটাও মার্বেল দিয়ে এটা বানিয়ে নিয়েছি। তা ওয়াশরুমটা আমি আর করলাম না, আমি দেখলাম আমার ড্রয়িং রুমটা ভালো লাগবে, সুন্দর তো আমি এটা সুন্দর ড্রয়িং রুমটাই করে দিলাম। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তুমি খুব মানে ছবিগুলো যেভাবে রাখানো, মানে তুমি খুব ঘিঞ্জি পছন্দ না, করো না, আমার মনে হয়। আমার সিম্পল থাকবে এবং খুব টিপটপ থাকবে। এই মাঝে মাঝে ওর সঙ্গে বলে না লাগে এই টেবিল নিয়ে, এর আগে আমাদের এইটা ডাইনিং টেবিল ছিল, আচ্ছা, তো ছোট ডাইনিং টেবিল ছিল, ও বললো বড় ডাইনিং টেবিল চাই, আমার বড় ডাইনিং টেবিল নিয়ে এসেছি, ছোটোর মধ্যে যেন গ্যাঞ্জার হয়ে থাকে, তখন বড় এনেছে সেই বড়টার মধ্যে তখন গ্যাঞ্জার হয়ে থাকে, তো এইটাই আমি বলি যে একটু পরিষ্কার থাকবে। এবার এইটাকে এই টেবিল বানিয়ে দিয়েছি, আর এটাকে একটা বড় আবার গ্রানাইট নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। ও যেরকম কিচেনে সব কিছু আমি, ওইটা কিন্তু কিচেন ক্যাবিনেট আমার ওপরে, তুমি চলে আসো কিচেনের দায়িত্বটা, ওই যে এইটার ওই খুব একটা কনসেপ্টটা যেরকম ওইটা ঠাকুরঘর ছিল, এই জায়গাটা ঠাকুরঘর হয়েছে, আর এইটা আমি কিচেনের বাহ দিস ইজ নাইস। সব কিছু যে সব ঢোকাও, বাইরে কিছু থাকবে না, ভেতরে সব ঢুকিয়ে রাখো। তো মাইক্রোওভেনটা যাতে খোলা ইয়ে করতে হয়, সেই জন্য আমি এইটা কেটে রেখে দিয়েছি। নাও এবার সব ভেতরে, মানে তুমি বাইরেটা পুরো ক্লিন চাও? হ্যাঁ বাইরেটা আমার না, একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। বাহ সুন্দর। একটু ভেতরের ঘরটায় কি যাওয়া যাবে? এই যে হ্যাঁ, আরে এবার এইটা হচ্ছে আমাদের বেডরুম, আচ্ছা এখান থেকে সিসিটিভি মনিটর, এখান থেকে সিসিটিভি মনিটরিং করি আমি। আর আমরা এই ঘরে কোনো ইয়ে রাখিনি, ওয়ার্ড্রপ রাখিনি। এখানে আমাদের একটা ব্যালকনি আছে, এটা মস্কুটার নেটটা দিয়ে রাখি। এই হচ্ছে আমাদের এটা আমাদের একটা ব্যালকনি, বেডরুমের সঙ্গে একটা ব্যালকনি নিয়ে নিয়েছি, প্রচুর এয়ার খেলে সন্ধ্যাবেলা, আর মস্কুটার নেটটা টেনে রাখি, মশাটা ঢোকে না। আর ওই জন্য আমরা এখানে কোনো ওয়ার্ড্রপ করি না, আমাদের যা চেঞ্জিং রুম ওইটা। আচ্ছা এই যে আমাদের ঘরের ভেতর কিছু নয়? না, ঘরের ভেতর কিছু নেই, এইটা হচ্ছে আমাদের চেঞ্জিং রুম। আচ্ছা যা ওর সব শাড়ি গয়না কটি জামা কাপড় যা সব ভেতরে এখানে থাকবে, বেডরুমে গিয়ে থাকবে না। তো দুজনকে একটুখানি একসঙ্গে পাশে চাইবো। একটাই জিনিস বলবো যে পুরো বাড়িটা ঘুরে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমারও তো ভালো লাগে। এবং তুমি তোমার স্বপ্নটাকে তোমরা তোমাদের স্বপ্নটাকে যেভাবে অ্যাচিভ করেছো, হ্যাঁ, সেই হার্ডওয়ার্কটার জন্য অনেক অনেক শুভেচ্ছা। সেই হার্ডওয়ার্কটার ফল তোমাদের চোখের মধ্যে, তোমাদের খুশিতে দেখা যাচ্ছে। যারা এসছে সবাই যে মানে বোঝা যাচ্ছে স্বপ্নের, হ্যাঁ দেখেছি, বানিয়েছি, দেখেছো, বানিয়েছো, দেখেছি, এবং সেই স্বপ্নটা জেগে দেখেছিলে, জেগে দেখেছিলাম। শেষ করবো সেটা হলো গিয়ে হোম শান্তি হোমের জন্য যদি এটা সুন্দর করে বাড়িটা সাজানো, সুন্দরের থেকে বড় কথা তোমরা তিনজন খুব ভালো মানুষ, তোমরা দুজন খুব ভালো মানুষ, সেই ধারাটাই ও অব্যাহত রাখবে। যদি একটা সুখী থাকার মন্ত্র বলে যদি কিছু ভেবে থাকো নিজেদের জীবন থেকে, কি বলবে সিটি সিনেমা দর্শকদের? লোভ করবো না, লোভ করি না, যেটা হবে এমনি আসে, মানে পরিশ্রম করলে তার ফল পাওয়া যাবেই। লোভটা সম্পূর্ণ করতে হবে, প্রচুর টাকা কিচ্ছু হবে না, তারপরে লোহার শিকের ভেতরে চলে যেতে হবে। সেটা না করে ভালো থাকুন, হাসতে থাকুন, হাসুন। আমি যে কাজগুলো করি, আমি একদিন নাকি শুটিংয়ে না গেলে ওরা হাসতে পারে না, তা আমি যাই সেই এনার্জিটা দেওয়ার জন্য, আর কিছু না। আর ও আছে সঙ্গে, এমনি এনার্জি পেয়ে যাই। ও যেটা বললো আমারও সেটা। কোনোদিন আমি মানে ইয়ে করিনি টাকা আসতে হবে, প্রচুর টাকা আসতে হবে, টাকা এমনি আসবে।
আর টাকা দিয়ে সব কিছু হয় না। অনেকের আমার কত টাকা লেগেছে বাড়ি করতে, আমার এর চেয়ে অনেক হিউজ 1000 টাইমস বেশি আছে, টাকা আছে, বাড়ি হবে না। বাড়িটা শখ, ইচ্ছে থাকলে সব। যে কোনো জিনিসের টার্গেটটা ঠিক রাখতে হবে, টার্গেট ঠিক আছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।